সবাই আসছে, আমি একটু দেখি, দাঁড়ান। হরে কৃষ্ণ। আপনাকে আপনাকে আমি হোস্ট করে দিয়েছি। তো আমরা তাহলে শুরু করছি, হ্যাঁ। আপনি শুরু করেন, আমি একটু ফোন দিই। আরো কিছু বক্তা আছে, ঘুমাই গেছে বোধহয় ওরা এখন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 সবাই ভিডিও অন করেন। হরে রাম হরে রাম 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 হরে হরে। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलम् श्रीगुरून् वैष्णवांश्च शिरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चातारिणे पञ्चकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्माकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यो नाम्नि गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्तो नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरि ओम तत्सत्। नमो ओम विष्णुपादाय कृष्णाय भूतले श्रीमते जयपताका नमाचार्य पादाय निताय कृपपदाय गौरकथा धामदाय नरोत्तमाय। यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादन्न गतिकृतोऽपि धायंस्तु वंशस्य यशस्य शुद्धं वन्दे गुरुश्रीचरणं। वन्दे गुरुश्रीचरणं। वन्दे गुरुश्रीचरणं। हरे कृष्ण। হরে কৃষ্ণ। সকলকে অসংখ্য ধন্যবাদ। যেসব বক্তা আপনারা শিষ্য প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন, সকলকে আমি বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স। যে কোর্সের মাধ্যমে আপনি সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করবেন। এবং সদ্গুরুদেব কি, একসময় এই কোর্সগুলো ছিল না, তো অশেষ কৃপা প্রভুপাদ এবং গুরুদেব বৈষ্ণবদের কৃপায় এটা আমাদের সকলেরই, আমার মতে সকলেরই করা উচিত। আর এটা যদি না থাকতো, আমরা সহজিদের মতো শুধু দীক্ষা নিয়ে কি সংখ্যা বাড়াতো, আর কোনো এডুকেশন ট্রেনিং আমরা জানতে পারতাম না। তো গুরুদেব এবং প্রভুপাদের কৃপায় এত সুন্দর শিষ্য প্রশিক্ষণ কোর্স। তো আমি বলবো যে এটা এই না যে আমার ক্লাস করার আছে, ক্লাস করলাম, কোনোভাবে সার্টিফিকেটটা নিলাম, এরকম করবেন না। এরকম করে কোর্স করে কোনো লাভ নেই। আমরা এখানে সময় দিচ্ছি, কিছু প্রণামীও দিচ্ছি,
সেটা বড় জিনিস না, এখানে সময় দিচ্ছে এবং আমরা আমাদের শিক্ষক আমাদেরকে যেভাবে শিখাবে সেটা যাতে আমরা হৃদয়ঙ্গম করি, এবং বুঝতে না পারলে লাস্টে ক্লাসের পর আমরা জিজ্ঞেস করবো। তো আমি প্রথমে ক্লাসের প্রথম নিয়ম হচ্ছে যে প্রভু নিয়মাবলী সবগুলো বলবে। তা আমি বেশি কড়া করে যেটা বলে দিই সেটা হচ্ছে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। হ্যাঁ, ভিডিও অন করে প্রত্যেকটা ক্লাস আপনি ভিডিও অন করে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ক্লাসে বেশি মার্ক পাবেন আপনি। আরগুলো তো মার্ক দিবেই প্রভু। আর প্রভুর নাম হচ্ছে শ্রীমান শাস্ত্র নিপন ভক্ত দাস প্রভু। তো প্রভু চিটাং ইউনিভার্সিটি থেকে প্রভু বিএফএ এমএফএ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উনি শেষ করে এবং পুনেতে উনি একটা ডিগ্রি লাভ করেন। এবং আমাদের চারুকলা আছে না, ভারতীয় বিশ্ববিদ্যালয়তে কলকাতা থেকে উনি চারুকলার উপরে খুব সুন্দর, হম এখান থেকে উনি স্কলারশিপ পেয়েছিলেন। এবং প্রভুর আরো অনেক গুণাবলী, আমি অল্প কয়েকটা গুণাবলী বলছি। তো প্রভু আপনারা সবাই চিনেন আমাদের যে পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ। তো ভক্তি পুরুষোত্তম মহারাজের যে আইআইটি যে সেবাটা ছিল প্রভু খুব সুন্দরভাবে করতেন এবং খুব সুন্দরভাবে মহারাজের সেবা করেছেন অনেক বছর মায়াপুরে। এখনো প্রভু যুক্ত আছেন। এবং প্রভু উম, এমনি দেখলে বুঝতে পারবেন, যখন ক্লাস করবেন বুঝতে পারবেন অনেক সিনিয়র ডিভোটি, এবং সবাইকে খুব সুন্দরভাবে উনি কৃষ্ণ ভক্তি নিজে গ্রহণ করছেন এবং খুব সুন্দরভাবে প্রচার করছেন। তা আমি বলবো যে আপনারা অনেক ভাগ্যবান যে প্রভুকে আপনারা পেয়েছেন। এবং প্রভু খুব কুটিয়ে কুটিয়ে প্রত্যেকটা জিনিস শেখানোর চেষ্টা করে। তো সেই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। এত সুন্দর যে সুযোগটা পেয়েছেন সেটা হৃদয়ঙ্গম করুন এবং নোট করুন, এবং প্রভু যে পদ্ধতিগুলো বলবে সেগুলো আপনারা অনুশীলন করুন। তো আমরা সবাই একবার প্রভুর জন্য প্রার্থনা করব, প্রভু যাতে এভাবে সবসময় আমাদেরকে প্রভুপাতের যে এডুকেশন ট্রেনিং এটাতে আমাদেরকে সবাইকে এভাবে সুযোগ প্রদান করেন। আমরা সবাই একবার প্রভুর জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ হরে হরে, হরে 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 রাম রাম হরে রাম 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 হরে হরে। প্রভু আপনি শুরু করেন। হরে আমি কৃষ্ণ। একটু দেখি। সমস্ত ভক্তদের চরণ কমলে আমার আবারও বিনম্র প্রণতি জ্ঞাপন করছি। আশা করি আমার ভয়েসটা ক্লিয়ার আছে, শোনা যাচ্ছে না? সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ার? ওকে। হ্যাঁ ভালো শোনা যাচ্ছে। তো পঞ্চাকল্প তরুবেশ কৃপা সিন্ধু এবছর পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজকে আপনারা অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আপনারা অংশগ্রহণ করেছেন ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্স করার জন্য। এই ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্সটা চালু হয়েছে 2015 সাল থেকে। আমি যখন দীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলাম 2010 সালে, তখন এই ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্স ছিল না। আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যম দিয়ে আমরা এই কোর্সটা ছাড়াই দীক্ষা প্রাপ্ত হয়েছিলাম। তো পরবর্তীতে যখন আমি পড়াশোনার সুবাদে কলকাতায় যাই, আমাদেরকে 2017 সালে কলকাতা টেম্পল থেকে ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্সটি সম্পাদন করেন এবং কিভাবে এটা শেখাতে হবে তার শিক্ষা প্রণালীও প্রদান করেন শ্রীমান অতুল কৃষ্ণ প্রভু। আপনারা সবাই কম বেশি অতুল কৃষ্ণ প্রভুর নাম শুনেছেন। শ্রীমান অতুল কৃষ্ণ প্রভু তিনি আমাদেরকে শেখান কিভাবে আহ একজন আদর্শ শিষ্য হওয়া যায়, শিষ্য হওয়ার জন্য যা প্রশিক্ষণের যা যোগ্যতা দরকার সে সম্পর্কে তিনি আমাদেরকে খুব সুন্দর আলোচনা করে যে শিষ্য প্রশিক্ষণের যে আমাদের মডিউল তৈরি করা হয়েছে সেই মডিউলটা শেষ করেছিলেন এবং আমাদেরকে এডুকেশন ট্রেনিং দিয়েছিলেন ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্স টিটিসি, কিভাবে টিচার্স ট্রেনিং কোর্স করানো যায়, টিচার হওয়া যায়, অন্যদেরকে কিভাবে এই শিষ্য প্রশিক্ষণ সম্পর্কে অভিজ্ঞতা দেওয়া যায়। সেই সুবাদেই আমি সেখান থেকে প্রভুর কাছ থেকে শুনেছি এবং অন্যান্য বয়োজ্যেষ্ঠ বিষ্ণুদের কাছ থেকে শুনেছি, শ্রীপাদ মণি গোপাল প্রভুর কাছ থেকে শুনেছি এবং ইসলামে আরো অনেক অন্যান্য যারা বয়োজ্যেষ্ঠরা যারা রয়েছেন তাদের কাছ থেকে আমি প্রতিনিয়ত শুনছি গুরুতত্ত্ব সম্পর্কে এবং যা বিভ্রান্তি আছে সেগুলো আলোচনা করছি এবং সংশোধন করার জন্য চেষ্টা করছি। তো সেই প্রয়াস অনুসারেই আজকে আমরা ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্সের আজকের এই 36তম ব্যাচে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের যদি বলা হয় আপনারা ডিসেবল কোর্স করেছেন, কততম ব্যাচের স্টুডেন্ট আপনারা? আপনারা হচ্ছেন শিষ্য প্রশিক্ষণ কোর্সের 36তম ব্যাচের স্টুডেন্ট। কততম? 36তম ব্যাচের স্টুডেন্ট। তো আপনারা 36তম ব্যাচের স্টুডেন্ট হয়ে আপনারা
অনেক সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। আমি প্রথমে অনুরোধ করব যারা দূর দূরান্ত থেকে এই কোর্সের জন্য সমবেত হয়েছেন জুমের মধ্যে, তো যারা ভিডিও অফ আছে, একান্ত একদম না পারলে আপনারা অফ রাখবেন ভিডিওটা। আর যদি পারেন তাহলে আপনারা ভিডিওটা অন রাখলে সবচেয়ে বেশি সুবিধা হয় আমার জন্য। তাহলে আমার জন্য কি সুবিধা হবে, আমি আপনাদের সাথে আই কন্ট্যাক্টটা করতে পারবো। আর এই শীর্ষ প্রশিক্ষণের কোর্স বেশি দিনের নয়, মাত্র 5টা ক্লাস হবে। 5খানা ক্লাসের পর একখানা কি হবে আপনার পরীক্ষার জন্য একটা ক্লাস হবে, সেই ক্লাসে আপনার পরীক্ষা দিয়ে আপনাদের কোর্স সমাপ্ত করবেন। এবং সাথে সাথে পরীক্ষা দেওয়ার সাথে সাথে আপনারা একদিন পর আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন। তো সার্টিফিকেট পাবেন, অনেক সৌভাগ্যের কথা, অনেক ভাগ্যের কথা এবং অনেক খুশির কথা। সার্টিফিকেট কারা কারা পেতে চান হাত তুলুন দেখে। সার্টিফিকেটটা খুব দরকার। আচ্ছা, আমাদের দেখুন ইলেকট্রনিক্স একটা হাত রয়েছে, দেখতে পাচ্ছেন? রিয়াক্ট অপশনে একটা ইলেকট্রনিক্স হাত আছে, সেখানে আমরা সার্টিফিকেট পেতে চাই। সার্টিফিকেটটা খুব দরকার। কারণ অনেকে এখানে আমি দেখতে পাচ্ছি হরিনাম দীক্ষিত আছেন, কিন্তু ব্রাহ্মণ দীক্ষা হয়নি অনেকেই। তার জন্য সার্টিফিকেটটা দরকার, শীর্ষ প্রশিক্ষণ সার্টিফিকেট না হলে ব্রাহ্মণ দীক্ষাটা হবে না। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, সার্টিফিকেট ছাড়া আমরা আসলে এই তথ্যটা আমার জানাটা দরকার। আমি আসলে অত গুরু তথ্যটা ভালো মতো জানি না। শিষ্যের কি যোগ্যতা এবং শিষ্যের কি ভূমিকা সেটাও ভালো মতো জানি না। এটা জানার জন্য ইসকনের কি ল তৈরি করেছে সেটা আমার জানা দরকার, যেহেতু আমি একজন ইসকনের মেম্বার রয়েছে। আমি যেহেতু ইসকনের সাথে যুক্ত হয়ে গেছি বা ইসকনের সদস্য হয়ে গেছি, আমার এটা জানাটা খুবই দরকার। তাই আমি অনুরোধ জ্ঞাপন করব, যারা এখানটাই আহ, উপস্থিত হয়েছেন 36তম শীর্ষ প্রশিক্ষণ কোর্সে যারা উপস্থিত হয়েছেন, প্রত্যেকে আপনারা তো সার্টিফিকেট পাবেনই। কারণ আপনারা একটা পরীক্ষা দিবেন, সেই পরীক্ষার মধ্যে আনসার করবেন, আপনার সার্টিফিকেট পেয়ে যাবেন। কিন্তু আপনাদের সার্টিফিকেটটাতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের জানাটা। এই জানাটা আমাদের যদি না হয় সঠিকভাবে, তাহলে সেই সার্টিফিকেটের মূল্যটা কমে যাবে, ভ্যালুটা কমে যাবে। আমি যে গুরুদেব থেকেই দীক্ষা নিই না কেন, গুরুদেব কাছ থেকে আমি দীক্ষা প্রাপ্ত হয়ে যাব, কিন্তু গুরুদেবের আদেশ উপদেশ এবং গুরুদেবকে আমি সঠিকভাবে যথাযথভাবে নির্মাণ করতে পারবো না হৃদয়ের মধ্যে। তাই অনুরোধ করব আপনাদের একদম অপারগক সত্ত্বে আপনারা এই ক্লাসটা মিস করবেন না। এই 5টা দিনে আপনারা পাকাপোক্ত ভাবে 2 ঘন্টা সময় আপনাদেরকে দেওয়া হবে, 7টা থেকে 9টা। 2 ঘন্টা করে 5 × 2 = 10, 10 ঘন্টার একটা ওয়ার্কশপ, অর্থাৎ একটা আমাদের ক্লাস হবে শীর্ষ প্রশিক্ষণ কোর্স, ইসকন শীর্ষ প্রশিক্ষণ কোর্স। তাহলে আমরা ইতিমধ্যে এই কোর্সের একটা সাধারণ একটা ধারণা আমরা পেলাম, যে আমাদের এই কোর্সটা প্রত্যেকেই করতে হবে যদি আমি ইসকনের যদি দীক্ষা নিতে চাই। তো আশা করছি এখানে কারা কারা হরিনাম দীক্ষিত আছেন একবার হাত তুলুন। অনেকে দীক্ষিত নাম দেখতে পাচ্ছি, না বলছি। রত্নবাবু আছেন, রত্নবাবু আমাদের অর্থমন্দির থেকে করছেন, রামগত থেকে। তারপর কৃষি গোপাল আরেকজন কি ভক্ত দেখা যাচ্ছে, 2জন বা 3জন দেখা যাচ্ছে। আর অন্যরা এখনো কি হননি আপনারা, ধন্যবাদ প্রভু। অন্যরা এখনো কি করেননি, এখনো দীক্ষা হয়নি, আপনারা দীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটা খুবই সুন্দর, খুবই ভালো, ভালো দিক। তো এখন আমরা আপনাদেরকে গ্রুপের মধ্যে একটা মডিউল দিচ্ছি। আপনারা সবাই গ্রুপটা চেক করুন। গ্রুপের মধ্যে আপনারা একটা মডিউল পাবেন। সেই মডিউলটা আপনারা প্রথম পৃষ্ঠা থেকে দেখবেন। আর যাদের কাছে মডিউল আহ অর্থাৎ মডিউল রূপে আমরা একটা বই দিচ্ছি, ইসকন শীর্ষ প্রশিক্ষণ কোর্সের বই। তো আপনারা সেই বইটা কি করতে পারেন, সেই বইটা আপনারা আমাদের অফিস থেকে যারা চট্টগ্রাম থেকে কোর্স করছেন, তারা ইসকন শীর্ষ প্রশিক্ষণ কোর্সের বইটা আপনারা এখান থেকে নিয়ে যাবেন। তবে সত্য হচ্ছে আপনারা কোর্সের পুরো প্রণালীটা আমাদের সুরেশ্বর মাধবপুরের সাথে কমপ্লিট করেই আপনারা আমাদের থেকে বই সংগ্রহ করে নিয়ে যাবেন। তো আপনাদেরকে আমি একটা পিডিএফ আপনাদেরকে দিচ্ছি, আপনার পিডিএফটা দেখুন। আশা করি আপনারা পিডিএফটা পেয়ে গেছেন, আমি সেন্ড করেছি। তো পিডিএফ অর্থাৎ এখানে প্রায় 60 পৃষ্ঠার একটা বই, বইয়ের পিডিএফ, 80 পৃষ্ঠার একটা বইয়ের পিডিএফ আপনাদেরকে দেওয়া হয়েছে, এটা সেন্ড হচ্ছে। আপনারা ওই বইয়ের যা শিক্ষানীতি আছে সেখান থেকেই আমরা সেই শিক্ষানীতিগুলো আপনাদেরকে পড়াবো।
আচ্ছা, কারা কারা আপনারা হার্ড কপি পেয়েছেন? এই যে একটা সুন্দর বই দেখতে পাচ্ছেন, আমার দেখা যাচ্ছে। এই বইটা কারা কারা পেয়েছেন হাত তুলুন তো। ইলেকট্রনিক্স হাত তুললে হবে, অথবা যদি আমরা ইলেকট্রনিক্স হাত তুলতে না পারি, আপনারা ক্যামেরার সামনে হাতটা তুলুন। পাননি না? শুধু একজন পেয়েছেন? রত্নবাবু পেয়েছেন তো, দুইজন। এই বইটা, এই বইটা যারা যারা পেয়েছেন তাদেরকে হাত তুলতে বলছি। কারণ বইটা না থাকলে আপনারা কিছু বুঝতে পারবেন না, কিছু জানতে পারবেন না, কারণ যা আলোচনা হবে আমরা ভুলে যাব। তো দুইজন পেয়েছে, আর অন্যরা তাহলে আপনাদেরকে আমি পিডিএফ পাঠালাম। আপনারা কি করবো, কি পিডিএফটা আপনারা প্রিন্ট করে নেবেন। পিডিএফটা আপনারা কি করে নেবেন, সবাই সবাই প্রিন্ট করে নেবেন। হ্যাঁ, ইতিমধ্যে পৌঁছে গেছে, দেখুন আপনাদের হাতে পিডিএফ। এই পিডিএফটা আপনারা প্রত্যেকে কি করবেন, আহ, নিজ নিজ দায়িত্বে আপনারা সেটা প্রিন্ট করে নেবেন। ও আচ্ছা, এটা আমি একটু ভুল বই পাঠিয়েছি আপনাদেরকে, আইডি সিটটা পাঠাচ্ছি। হ্যাঁ, সবার ভিডিও গুলো অন রাখুন। হরিবল, সবার ভিডিও অন রাখেন। হ্যাঁ, এখন যে পিডিএফটা পাঠিয়েছি এটা ঠিক আছে, এর আগেরটা একটু ভুল হয়েছে, এটা আগেরটা বইও ওই পিডিএফ পাঠিয়ে দিয়েছে। তো আপনারা সবাই পিডিএফটা খুলুন, যাদের 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 হোয়াটসঅ্যাপে গেছে আপনার হোয়াটসঅ্যাপ থেকে খুলুন পিডিএফটা সবাই। এখন যে পিডিএফটা গেছে গ্রুপে 36 নম্বর আছে, সব পিডিএফটা খুলুন। ওপেন করেছেন হোয়াটসঅ্যাপে? ওপেন করতে পেরেছেন সবাই? তবু আমাদের বই আছে, বই খুলতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, বই আপনাদের যারা বই আছে বই খুলবেন, ঠিক আছে। তো বইয়ে দেখুন, প্রথমেই প্রথম পৃষ্ঠায় লেখা আছে, আমি আপনাদেরকে বইটা শেয়ার করে দেখাচ্ছি, আপনি দেখুন screen এ। এরকম একটা বই আপনাদের কাছে গেছে, যেখানে লেখা আছে ইসকন শিষ্য সমূহের পাঠ্যক্রম। তো এই ইসকন শিষ্য সমূহের পাঠ্যক্রম যে বইটা, এই বইটা আমি আপনাদের কাছে পাঠালাম। এই বইটা যাদের কাছে হার্ড কপি নেই তারা প্রত্যেকে প্রিন্ট করে নেবেন। তো আপনারা যারা এখানটা এখন উপস্থিত হয়েছেন, তো প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন আমরা একটু পরিচিত পর্ব ছাড়বো। যেহেতু আমরা অনেকে দূর দূরান্ত থেকে ক্লাস করছি, হয়তো অনেকে অনেকের সাথে পরিচয় আছে, কিন্তু অনেকের সাথে পরিচয় পরিচয় নেই। তো আপনারা করবেন কি, আপনাদের নামটা বলবেন, কোন জায়গা থেকে বলছেন, এবং ভগবানের কোন সেবায় আপনি যুক্ত আছেন সেটা আপনারা বলবেন, ঠিক আছে? তিনটা, একটা হচ্ছে আপনার নাম, কোথা থেকে বলছেন, এবং আপনার কি সেবায় আপনি যুক্ত আছেন, ভগবানের কোন সেবায় আপনি যুক্ত আছেন। এই তিনটা বিষয় আপনারা বলবেন। প্রথমে রত্নবাহু প্রভু থেকে দিয়ে শুরু করি, রত্নবাহু প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। আমার নাম রত্নবাহু মাধব দাস। আমি ইসকন নন্দনকানন থেকে বলছি। আমি বিশেষ করে মন্দিরের তীর্থযাত্রা এবং বুক স্টলের সেবায় আছি। হরি বল, হরে কৃষ্ণ। নেক্সট লিটন মজুমদার প্রভু বলুন। লিটন মজুমদার প্রভু দুটো আইডি চলছে, আপনি একটা আইডি অফ করে দিলে হয় না? প্রভু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হ্যাঁ বলুন প্রভু, শোনা যাচ্ছে। প্রভু আমি লিটন মজুমদার, উম, বর্তমানে ঢাকায় আছে, ঢাকা মালিবাগে। আমি একটা ভয়েসে আছি, চাকরির পাশাপাশি ভয়েসে সেবা করছি। হরে কৃষ্ণ, ধন্যবাদ, হরি বল। তারপর শিবানী দত্ত, আপনি সাউন্ড অন করতে পারবেন? হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু আমি শিবানী দত্ত, আমি চিটাং থেকে থাকি। চিটাং কোথায় বলখালি, থাকেন? বলখালি প্রভু। বোয়ালখালীতে থাকেন। তো আপনি ভগবানের কি সেবায় যুক্ত আছেন, কি সেবা করেন? প্রভু আমি এমনিতেও ভগবানের সেবা করি, রান্না বান্না করি, পূজা আচ্ছা, আচ্ছা ভগবানের করি। রান্না সেবা করেন, আচ্ছা হরি বল, জয় হোক। और पिता माता जी बोलूं।
মাতাজি সাউন্ড অন করুন। হ্যাঁ, দেখুন মাইক্রোফোন একটা রয়েছে, দেখুন অডিও লেখা আছে, অডিও জায়গায় ক্লিক করলে হবে। অডিও জায়গায় ক্লিক করুন। হ্যাঁ এখন ঠিক আছে, ভিডিওটা হ্যাঁ এখন ঠিক আছে। আবার আবার একটু অডিওতে ক্লিক করুন। ভিডিওটা অফ হয়ে গিয়েছিল, এখন অডিওতে ক্লিক করুন। অডিও ক্লিক করুন, একটু আগে হয়েছিল কিন্তু। ভিডিওর পাশে আরেকটা যেটা দেখুন প্রথম বাটনটা, এটা হচ্ছে অডিও। আপনি যে মোবাইল নিলেন সে মোবাইলের বাঁ দিক থেকে পটন বাটনটা ক্লিক ক্লিক করুন। ভিডিও অফ করেছেন। এবার পাশেরটা, এর পাশেরটা, এর পাশে ভিডিও অফ হয়ে গেছে, এর পাশেরটা ভিডিওটা আবার অন করুন, এর পাশেরটা ক্লিক করুন। আচ্ছা আপনি একটা কাজ করুন, আমি এখন যে অপশনটা পাঠাচ্ছি এটা আপনি কি করুন, এটা ক্লিক করুন। হরে কৃষ্ণ। আমার হ্যাঁ নাম বলুন। চিত্রলেখা। হ্যাঁ বলুন মাতাজি, কোথা থেকে বলছেন? আমি আমি হচ্ছে আগ্রাবাদ চট্টগ্রাম থেকে বলছি। হুম, আমি ভগবানের প্রত্যেক সেবা তার কিছু কিছু অংশে যুক্ত আছি। আচ্ছা মন্দিরে কোন সেবায় যুক্ত আছেন? না প্রভু, মন্দিরে তেমন কোনো সেবায় যুক্ত নেই, তবে মাঝে মাঝে যখন যাই তখন চেষ্টা করি কোন কিছু। মন্দিরের সাথে যুক্ত আছেন? নন্দনকানন। কোন ডিপার্টমেন্টের সাথে? হুম। কোন ডিপার্টমেন্টের সাথে? কোন ডিপার্টমেন্ট? প্রভু, আমি এখানে নতুন আসছি। আমি মেইনলি যশোরের, কিন্তু হ্যাঁ, এখানে আমার নতুন বিবাহ সূত্রে আমি নতুন আসছি আর কি। আকাশ প্রভুর আপনার কিছু হয়? হ্যাঁ হ্যাঁ, আমার উনি আ- আচ্ছা স্বামী। ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি আপনি হচ্ছেন আইওয়াইফ ডিপার্টমেন্ট। আপনাকে যদি বলে কোন ডিপার্টমেন্ট, আপনি বলবেন ইসকন ইউথ ফোরাম ডিপার্টমেন্ট। ঠিক আছে। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো এবার আমরা স্বরূপ প্রভু বিষয়ে জানবো। স্বরূপ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। আমার নাম হচ্ছে সুভাষচন্দ্র সরকার। আমি মালয়েশিয়ায় থাকি। আর আমি মালয়েশিয়া আপনার জোহর বারু প্যাগানানাস নামহট্ট মন্দিরের দায়িত্বে আছি। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু। সুভাষিস সরকার বললেন না প্রভু? সুভাষচন্দ্র সরকার সৌরভ। সুভাষ চন্দ্র সরকার স্বরূপ। আপনাকে স্বরূপ প্রভু বলেই ডাকবো। ধন্যবাদ প্রভু, হরে কৃষ্ণ। হরে তারপর কৃষ্ণ। দেবজিৎ প্রভু, ফেনী থেকে। প্রভু প্রণাম। হ্যাঁ হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। গাড়িতে নাকি? প্রভু, হ্যাঁ প্রভু, আজকে একটু গাড়িতে, সেজন্য আচ্ছা একটু প্রবলেম বলুন, হচ্ছে। পরিচয় দিন, পরিচয় দিন। তো আমার নাম দেবজিৎ সুশীল, আমি চট্টগ্রাম থেকে বলছি। চট্টগ্রাম বন্দরে থাকি। আর নন্দকানন মন্দিরের নামহট্ট বিভাগে একজন সাথে যুক্ত আছে আর কি। আচ্ছা ধন্যবাদ প্রভু, হরে কৃষ্ণ। অর্পিতা রয়। হ্যাঁ, কৃষ্ণ। ঠিক আছে, উঠে যাও, তাড়াতাড়ি উঠে যাও। আচ্ছা অর্পিতা রায় মাতাজি তো হয়ে গেছে। এবার হচ্ছে শিবানী দত্ত। আপনারা আসলে ভিডিও গুলো অন অন করলে ভালো হয়। শিবানী দত্ত, বুঝতে পারছি না আপনি ক্লাসে আছেন কিনা। হ্যাঁ, হ্যাঁ আপনি তো বলেছেন তো, সেজন্য ভিডিও অফ করছেন কেন? হ্যাঁ, তারপর হচ্ছে কাশী গোপাল। কাশী গোপাল কে আছেন মালয়েশিয়া থেকে? উনি কি ক্লাসে আছেন? কাশী গোপাল নেই, ক্লাসে নেই এমনি। ক্লাসে আছেন আপনি? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত আহ, প্রণাম। আপনার আমি ভিডিও খুশি অফ কেন গোপাল প্রভু? মন্ডল। প্রভু আমি আজকে থেকে একটু কাজে, আমি খুশি গোপাল মন্ডল, আমি মালয়েশিয়া থেকে বলছি। আমি কুয়ালালামপুর জগন্নাথ মন্দিরে যাতায়াত করি, ওই মন্দিরের সাথে যুক্ত আছি। ওই মন্দিরের সেবা করেন, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। পূজা রানী মাতাজি আছেন ক্লাসে? পূজা রানী মাতাজি হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ভিডিও অফ কেন? হ্যাঁ প্রভু। প্রভু, আমার অপরাধ ক্ষমা করবেন, একটু সমস্যা আছে তাই একটু ভিডিও অফ করে রাখছি। আচ্ছা বলুন, আপনি কোথা থেকে বলছেন? প্রভু, আমার নাম পূজারানী দাস। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আর ভগবানের সেবা বলতে প্রভু, আমি ঘরে ভগবানের জন্য রান্না করি, তারপরে ভগবান আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভোগ মাতাজি, হরে কৃষ্ণ। অর্পণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। পল্লবী মজুমদার মাতাজি বলুন।
পল্লবী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর থেকে বলছি। প্রভু, সেবা বলতে আমি ঘরেই ভগবানের সেবা করি। আর মন্দিরের সেবা বলতে প্রভু আমি বাচ্চাদের দেখাশোনা করি নৈতিক শিক্ষা এবং আদর্শ শিক্ষার। হরি বল, হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এরপরে আর কে আছেন? সুমা সিং। সুমা সিং, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রণাম। আমার নাম সোমা সিং। আমার বাড়ি হচ্ছে থানচি বলিবাজার। আর ভগবানের সেবা বলতে প্রভু আমি বাড়িতে ভগবানের সেবা করি। হরি বল, জয় হোক। তারপর হচ্ছে স্বস্তিকা সুশীল। স্বস্তিকা সুশীল। হরে কৃষ্ণ প্রভু, জন্ম দাস। ভিডিও অফ আমি কেন আপনার? জন্ম দাস প্রভু। আপনি ঝর্ণা দাস আমার বলছেন তো, চট্টগ্রাম আপনার চেহারা পটকলোনি খুলেনি। পাশে থেকে ভগবানের ভিডিও সেবা করি। ভিডিও অফ আছে কেন আপনার, সেটা জিজ্ঞেস করছি। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন মাতাজি। আমি হচ্ছে স্বস্তিকা মাতাজি বলছিলাম, স্বস্তিকা সুশীল। হ্যাঁ আমি আর মাতাজি একসাথে ক্লাস করছি। ওই হ্যাঁ, কিছু প্রবলেমের কারণে ভিডিওটা অফ করে রাখতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দুইজন ক্লাস করছেন, নাহলে তো বুঝবো কিভাবে। আপনার হ্যাঁ, কোন মন্দিরের সাথে যুক্ত আছেন? আমরা বর্তমানে রাধা মাধব রাধা মাধব মন্দিরের সাথে যুক্ত আছি। কোন ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছেন? নামহাটা ডিপার্টমেন্ট। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, পরিচয় নেয়নি এমন কেউ বাকি আছেন? আশিস দাস, আপনার পরিচয় নেই। আশিস প্রভু, আশিস প্রভু বলুন। আশিস দাস বলুন। শোনা যাচ্ছে না, আপনার হেডফোনটা অফ করে বললে ভালো হয়। আপনার হেডফোনের জন্য শোনা যাচ্ছে না। ওটা অফ করে বলুন। শোনা যাচ্ছে না, আপনার হেডফোনটা অফ করতে হবে, ব্লুটুথ অফ করতে হবে। ঠিক আছে, আমরা আহ আশিস বাবু শোনা যাচ্ছে না, আপনারটা কিছু একটা প্রবলেম রয়েছে আপনার ওখানটাই, ওই জন্য শোনা যাচ্ছে না। ঠিক আছে, আমরা মোটামুটি তাহলে সবার পরিচয় আমরা জানতে পারলাম। এবার আপনাদের কাছে আমার কিছু জিজ্ঞাসা এবং জানাই। আপনারা এই শীর্ষ প্রশিক্ষণ কোর্স করার জন্য আপনারা কেন সবাই এখানে উপস্থিত হয়েছে? কেন আপনি শীর্ষ প্রশিক্ষণ কোর্স করবেন? আপনার অভিব্যক্তি কি? এইটা আপনারা 1 মিনিট একটু ভাবুন, ভেবে আপনারা আগে আপনাদের অভিমতটা দিন। আমরা চাইবো সেই অভিমত অনুসারে আপনাদের যখন কোর্স সম্পন্ন হবে, পরবর্তীতে আপনাদের আরেকটা অভিমত নেওয়া হবে। আপনারা যা অভিমত নিয়ে এসেছিলেন সেটা সম্পন্ন হয়েছে কিনা সেটা আপনারা জানতে পারেন। আচ্ছা, শীর্ষ প্রশিক্ষণ কোর্স কেন আপনি করবেন? শীর্ষ প্রশিক্ষণ কোর্স কে বলতে চান আপনি? হ্যাঁ, প্রথম আপনি বলুন। প্রভু হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। প্রভু আসলে প্রভুপাদ যে ইসকনটা প্রতিষ্ঠা করেছে, তো এর পূর্বেও প্রভুপাদ দেখেছে অনেকগুলো এরকম প্রচার প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু সেখানে গুরুবাদের কারণে প্রতিষ্ঠান প্রচারের যে একক প্রতিষ্ঠান সেটা ভেঙে তছনছ হয়ে গেছে। এখন ইসকনও এ ধরনের কিছু কিছু দেখা যাচ্ছে যে গুরুবাদ, না আমি অমুক গুরু শিষ্য, এই এলাকায় অমুক গুরু প্রচার করে অন্য কেউ প্রচার করতে পারবে না, এভাবে করে দেখা যাচ্ছে মানে ইসকনের মেইন স্তম্ভ হচ্ছে শিল প্রভুপাদ। আর সেই শিল প্রভুপাদের থেকে শুরু করে বিভিন্ন শাখা প্রশাখা অন্যান্য গুরুদেব। আমি যে গুরুর শিষ্য হই না কেন, কিন্তু আমি মেইন হচ্ছে আগে ইসকনেরই ভক্ত। এবং এটা হচ্ছে আমার কথা হয়তো আপনার সাথে নাও মিলতে পারে, বা এটা সত্যি নাও হতে পারে। সেজন্য আমি বুঝতে পারতেছি যে শিষ্য প্রশিক্ষণ কোর্স করার মাধ্যমে আমাদের মধ্যে যে গুরুবাদ সেটা হয়তো কি হবে, নষ্ট হবে। আমরা শিল প্রভুপাদের আশ্রয় থেকে আমাদের গুরুদেবের তত্ত্বাবধানে থেকে কিভাবে আমার নিজের গুরুদেবকে আমি সম্মান করবো এবং অন্য গুরুদেবকে আমি সেভাবে যথাযথভাবে সম্মান করতে পারবো, হয়তো এই কোর্স থেকে আমি সেরকম ধরনের শিক্ষা আমি পেতে পারি, আমি হরে সেরকম আশা কৃষ্ণ। করি। ধন্যবাদ প্রভু। আপনার যেটা মনোভাব সেটা আপনি এই যে ক্লাসে যে নোট করবেন, সেই নোটের প্রথম অবস্থা আপনি লিখবেন। যার যে মনোভাবটা করেছেন সেটা আপনি
অবশ্যই সেটা লিখে রাখবেন, এবং আমরা ক্লাস শেষ হওয়ার পর সেই অভিব্যক্তি আপনাদের কাছ থেকে নিব। ধন্যবাদ প্রভু। আচ্ছা, আর কেউ বলতে চান? অর্জুন প্রভু বলুন। অর্জুন প্রভু হাত তুলেছেন, বলুন। হ্যাঁ বলুন। প্রভু, আমি বলি যে কি মানে যোগ্য শিষ্য হওয়ার জন্য কি কি প্রয়োজন, ওটা আমরা এখান থেকে জানতে পারবো। আচ্ছা, শুধু যোগ্য শিষ্যর কথাই আপনি জানতে পারবেন, এটা আপনার আশা? যোগ্য গুরুদেব কেমন হবে সেটা জানবেন না আপনি? না, আমরা তো প্রভুপাদের আশ্রয়ে আছি, উনি আমাদের গুরুদেব। আচ্ছা, শিলা প্রভুপাদ আমাদের গুরুদেব, সেটা আমি জানি। আর যোগ্য শিষ্যটা কেমন হবে সেটা আমি জানি না, সেটা এখান থেকে শিখবো। ওকে, ধন্যবাদ অর্জুন প্রভু। আর কেউ বলতে চান আপনারা মাতাজি প্রভুদের মধ্যে থেকে? আর কেউ বলতে চান? অর্পিতা মাতাজি কিছু বলতে চাইছেন? আচ্ছা, হরে কৃষ্ণ বলুন। প্রভু। বলুন মাতাজি। আমরা আমরা হচ্ছে কিভাবে মানে আমাদের সদ্গুরু নির্বাচন করব, এবং কিভাবে শিষ্যা বা শিষ্য ভালো শিষ্যে পরিণত হতে পারবো, এবং গুরুদেবকে কিভাবে গুরুদেবের আদেশ সম্পূর্ণরূপে আমরা হৃদয়ে ধারণ করে এবং সেটা প্রতিপালন করতে পারবো, অনেক কিছু শিখতে পারবো, অন্যদেরকে কিভাবে সম্মান করতে হবে, সেই সমস্ত বিষয়গুলি জানার জন্য আমরা এটা মেনলি করবো। আপনি ব্যক্তিগতভাবে সেই জন্য কি করছেন? পোস্টার করছেন। হুম। ভেরি গুড। আপনি আপনার যে অভিমত সেটা আপনি খাতার মধ্যে লিখুন। পল্লবী মাতাজি বলুন, কেন আপনি পোস্টার করতে চাইছেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। এই ক্লাসটা হয় মূলত নতুন ভক্তদের দীক্ষার জন্য প্রস্তুত করার হয়। তারপর প্রভু এই কোর্সে শেখানো হয় আপনার এই যে গভীর জ্ঞান প্রদান করা হয় এই কোর্সে। তারপর হচ্ছে গুরুদেবের দিক নির্দেশনা দেওয়া হয়। তারপর প্রভুপাদ আমাদেরকে কি কি শিক্ষা দিচ্ছে এগুলা প্রভু দেওয়া হয় এই গ্রুপে। এটা থেকে প্রভু আমরা অনেক কিছু জানতে পারি। আমরা প্রভুপাদের যথাযথ শিষ্য হওয়ার জন্য আমরা এই কোর্সটা করতে পারি। আপনি চাইছেন হচ্ছে এখানটাই অনেক প্রণাম। ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়, ইসকন জিবিসি থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো আমার জানা দরকার। শিষ্য এবং গুরু সম্পর্কে কি কি বলা হয়েছে সেগুলো আমার জানা দরকার, সেজন্য আমি পোস্টার করছি। আচ্ছা, আর কেউ কি বলতে চান? ঠিক আছে, আপনাদের যে অভিব্যক্তি সেটা ভগবানের কৃপায়, গুরুদেবের ইচ্ছা এবং শিল প্রভুপাদের ইচ্ছায় যদি হয়, তাহলে আমরা আশা করছি আপনাদের সমস্ত অভিলাষগুলো পূর্ণ হবে। আমি শুনেছি মালয়েশিয়া থেকে আরো অনেক ভক্ত জয়েন করার কথা, কিন্তু অনেক ভক্ত আমি পাইনি, মাত্র একজন কি দুইজন পেয়েছি। ওকে, তো আমরা এখন আমাদের আজকের যে প্রস্তাবনা, যে আলোচনা, সেই আলোচনায় আমরা এখন প্রবেশ করব। আপনারা সবাই কি করুন, আমি একটা স্লাইড আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সেই স্লাইডটা সবাই খেয়াল করুন। তো আমরা সবাই বুঝতে পারছি ইসকন ফাউন্ডার আচার্য হচ্ছেন কে? ইজ ডিভাইন গ্রেস এসি ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। তো শিল প্রভুপাদ হচ্ছেন ইসকন ফাউন্ডার আচার্য। তো শ্রীমান রত্নবাহু প্রভু বললেন যে শিল প্রভুপাদের দিক নির্দেশনা অনেকে ওই যথাযথভাবে ফলো করছেন না। আমরা বাইরে বিভিন্ন রকম প্রতিষ্ঠান দেখতে পাই যেখানে বিভিন্ন রকম গুরুবাদের ছড়াছড়ির কারণে বিভিন্ন রকম সমস্যা হয়। তো আমাদের ইসকনের প্রেক্ষাপটেও যেন এই ধরনের সমস্যা যে দেখা যাচ্ছে, সেই সমস্যাগুলো যেন না হয়, এই জন্যই আমাদের ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্সটা অত্যন্ত দরকার বলে ইসকন জিবিসি মন্ডলী সেটা তারা সিদ্ধান্ত নিয়েছেন। তো তাই আমরা এই ইসকন জিবিসি মন্ডলী যা আমাদেরকে কি করেন, যা পরিচালনা করেন, যা দিক নির্দেশনা দেন, সেই অনুসারে আমাদের ইসকনের সমস্ত সদস্যরা সেটাই নিয়ম মেনে চলে। তো জিবিসি শব্দের অর্থ হচ্ছে গভর্নিং বডি কমিশন। জি, জি দিয়ে গভর্নিং, বি দিয়ে বডি, আর সি দিয়ে কমিশন। মানে কি? কমিশন মানে হচ্ছে একটা 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 কমিটি যেখানের মধ্যে অনেকগুলো সদস্য বিশিষ্ট হয়ে সিদ্ধান্ত সেখান থেকে প্রকাশ করা হয়। তো সেজন্য ইসকনের সমস্ত জিবিসি হচ্ছে গভর্নিং বডি কমিশন, হচ্ছে একমাত্র তারাই হচ্ছে হর্তাকর্তা ইসকনের। একজন কোনো ব্যক্তি মালিকানা নয়, কিন্তু এই জিবিসির গঠন যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ হচ্ছেন আমাদের ফাউন্ডার আচার্য। শিল প্রভুপাদ হচ্ছেন কে? আমাদের ফাউন্ডার আচার্য, অর্থাৎ প্রতিষ্ঠাতা আচার্য।
যে কোনো একটা ফাউন্ডেশন প্রতিষ্ঠা হতে গেলে সে প্রতিষ্ঠানে একজন কি কি দরকার, একজন আচার্য দরকার, বা একজন নির্দেশক দরকার, বা একজন পরিচালক দরকার। সে পরিচালনা এবং নির্দেশক হচ্ছেন আমাদের ইসকনের অন্যতম প্রতিষ্ঠাতা আচার্য হচ্ছে শিল প্রভুপাদ, শিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। তো সকলকে ইসকনের এই শিল প্রভুপাদের দিক নির্দেশনামূলক এই যে কোর্স, সেটা হচ্ছে ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্স। সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। তো এই কোর্স আমরা যারা করব, আমাদের কিছু নির্দিষ্ট নিয়মাবলী আপনাদেরকে আমরা জানাবো। সেই নির্দিষ্ট নিয়মাবলী গুলো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। তো আমরা সবাই একবার পড়তে পারি। প্রথম নির্দেশনা হচ্ছে সময় মতো উপস্থিত থেকে পুরো কোর্সটি আমরা সম্পন্ন করি। যেমন আজকে আপনাদেরকে প্রত্যেককে বলা হয়েছে 7টার সময় ক্লাস হবে, আপনারা সবাই বাংলাদেশি সময় 7টার সময় এসে উপস্থিত হবেন। তো অনেকে একটু 5 মিনিট লেট হয়েছে, 10 মিনিট লেট হয়েছে। তো বলা হয়েছে 6টা 50-এ উপস্থিত থাকার কথা। কেননা আসলে আমরা যদি রাইট টাইমটা ফলো করি তাহলে আমরা রাইট টাইম শেষ করতে পারবো। আর যদি এদিক দিয়ে দেরি হলে তাহলে আমাদের ক্লাসেও আমরা উপযুক্ত সময় আমরা পাবো না। এটা আমাদের খুব দরকার। হ্যাঁ, আমরা যেন কি করি, সময় মতো ক্লাসে যেন উপস্থিত হই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে কোনো কিছু যদি আমরা বলতে চাই তাহলে হাত উত্তোলন করতে হবে। যেমন একটু আগে আমি দেখছি একজন ভক্ত, তিনি হাত তুললেন। হাত উত্তোলন করার পদ্ধতি হচ্ছে, যেহেতু আমরা অনলাইন কোর্সে আছি, আমরা দেখবেন এখানে একটা রিঅ্যাক্ট অপশন আছে। সেই রিঅ্যাক্ট অপশনে গিয়ে আপনারা কি করবেন, হাত তুলবেন এবং হাত তুলে আপনাদের প্রশ্নগুলো আপনারা করবেন। 3 নাম্বার হচ্ছে একমত হতে না পারলে যে কোনো শিক্ষার্থীর মতামতকে গুরুত্ব দিতে হবে। যদি আপনি মনে হয় কি আমি একটা একটা সুন্দর দিক নির্দেশনার কথা বললাম, বা কোনো একজন শিক্ষার্থী সুন্দর একটা দিক নির্দেশনার কথা বললো, কিন্তু আপনি কি করছেন, তার মতামতকে আপনি পছন্দ করেননি, তখন আপনি কি করলেন, সে মতামতকে গুরুত্ব না দিয়ে আপনি তাকে একটা নিম্নমানতা দিয়ে কিছু একটা করলেন, তাহলে কি হবে, তাহলে সেটা আমাদের একটা সৌন্দর্য বা একটা সুন্দর পরিবেশটা থাকবে না, সেটা একটা অসুন্দর পরিবেশে পরিণত হবে। সেজন্য আমরা একমত হতে না পারলে কোনো শিক্ষার্থীর মতামত, তাহলে সেখানে আমাদের কি করতে হবে, সে মতামতকেও, হয়তো সেটা আমার ভালো লাগছে না, কিন্তু তারপর আমি সে মতামত কি দিব, গুরুত্ব দিব। একমত হতে না পারলেও যে কোনো শিক্ষার্থীর মতামতকে আমি গুরুত্ব দিব বা গুরুত্ব দিতে হবে। 4 নাম্বার হচ্ছে পাঠ চলাকালে পাশের ব্যক্তির সাথে কথা বলা থেকে বিরত থাকতে হবে। পাঠ চলাকালে কি করতে হবে, পাশের ব্যক্তি তো এখন হয়তো অনেকে 2জন মিলে ক্লাস করছেন, বা অনলাইন ক্লাসে তো এখন আমরা, আসলে অনলাইন ক্লাসে আমাদের একটা সমস্যা হয় কি, আমরা বুঝতে পারি না যে আপনারা আসলে পাশে কোন ব্যক্তি কি ডিস্টার্ব করছে কি না করছে, সেগুলো আমরা দেখার কোনো সুযোগ নেই। তো এখানে নিজের চক্ষু নিজেকে কি করতে হবে, নিজের যত্নটা নিজেকে রাখতে হবে। যেহেতু আমি ক্লাস করছি মানে আমার খুব মানে এত নিষ্ঠা বা এক মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে। আর আমরা বলি, আমি একটা ভক্তি শাস্ত্রী কোর্স আমাদের অফলাইন শুরু হয়েছে। অফলাইন ক্লাস মানে লাইফ লাইন, মানে অফলাইন ক্লাস বা সরাসরি ক্লাস হওয়া মানে হচ্ছে আপনাদের জীবন প্রাপ্ত হওয়ার মতো। আর অনলাইন ক্লাস মানে শুধু 50% জ্ঞান। এখানে আর 50% জ্ঞানটা অমনোযোগিতার কারণে কি হবে, ছিটিয়ে যাবে বা ঢেকে যাবে। সেজন্য পাঠ চলাকালে আমরা যত সম্ভব চেষ্টা করব পাশের ব্যক্তির সাথে কথা না বলার জন্য, এবং যত সম্ভব চেষ্টা করব আমাদের 2 ঘন্টা সময় যেন আমরা এটা যেন সুন্দর মতো যেন দিতে পারি। ঠিক আছে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা তো মোবাইলেই ক্লাস করছি, মোবাইলে অনেক কল আসছে, যেমন আমরা একটু আগে কল আসছে, কিন্তু আমি রিসিভ করে তাকে বুঝিয়ে দিলাম যে আমি ক্লাসে আছি। কিন্তু আপনারা কি করবেন, এই পাঠ চলাকালীন সময়ে মোবাইলে, অন্য মোবাইল যদি পাশে 2খানা মোবাইল থাকলে 2খানা মোবাইলে অন্য মোবাইলে কল আসলো আমি রিসিভ করব না, এটা একটু আমাদের মেনে চলতে হবে। পাঠ চলাকালীন সময়ে মোবাইলে কথা বলা থেকে বিরত থাকতে হবে। 6 নাম্বার হচ্ছে ক্লাস ও ক্লাসের বাইরে গোপনীয়তা বজায় রাখতে হবে। যেমন এখানে গুরুত্ব নিয়ে অনেক ধরনের আলোচনা হবে, কিছু ডিকটিকিজম নিয়ে আলোচনা হবে, অনেকগুলো গোপনীয় বিষয়ের কথা আপনাদেরকে জানানো হবে। কিন্তু আপনি যদি এই ইসকনের বাইরে বা যারা এই শিক্ষা অনুরাগী নয় তাদেরকে যদি আপনি এই বিষয়টা যদি উপস্থাপন করেন, তাহলে সেটা আপনার ক্লাসের মানের যে যে গভীরতা আপনি উপলব্ধি করেছেন, সেই গভীরতা উপলব্ধি আপনি করতে পারবেন না, এবং তারাও সে কথা বুঝতে পারবে না। সেজন্য ক্লাস এবং ক্লাসের বাইরে গোপনীয়তা আমরা অবশ্যই কি করব, বজায় রাখার চেষ্টা করব। আমাদের মনে রাখতে হবে আমরা যা শিখছি সমস্ত শিক্ষাগুলো আমার নিজের জন্য,
আমি কাউকে পাণ্ডিত্য প্রদান করার জন্য এই কোর্সের শিক্ষা আমি লাভ করছি না। আমরা যা শিখছি শাস্ত্র হচ্ছে নিজের জন্য। তো আমাকে নির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়া হয়েছে বিদায় আমি আপনাদেরকে এই শাস্ত্র সম্পর্কে জানাচ্ছি। না হলে আমি আপনাদেরকে জানানোর কোনো প্রয়োজনই আমার ছিল না। আমি আমি শুধুমাত্র কি করছি, আমাকে যেহেতু সেবা দেওয়া হয়েছে মায়াপুর ইনস্টিটিউট থেকে, এই সেবাটা আমি করার চেষ্টা করছি। নাহলে যা শাস্ত্রীয় কথা যা আমরা শুনছি পড়ছি এগুলো নিজেকে পরিবর্তন করার জন্য শুধুমাত্র ব্যবহার করা উচিত। তাই এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। ক্লাস এবং ক্লাসের বাইরে গোপনীয়তা অবশ্যই বজায় রাখার চেষ্টা করতে হবে। 7 নম্বর পয়েন্ট কি, পদমর্যাদা বা অন্য কোনো কারণে ক্ষমতার প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে। তো যেমন আপনি অনেক ধনী ব্যক্তি হতে পারেন, আপনার পড়াশোনা অনেক যোগ্যতা হতে পারে, আপনি পিএইচডি ধারী হতে পারেন, আপনি বড় লেকচারার হতে পারেন, এক একটা পর্যায়ে আপনি থাকতে পারেন। কিন্তু ক্লাস যখন করব, এখানে আপনার বৈষ্ণবের যে ভূষণ সাধুর যে লক্ষণ, সে লক্ষণ আপনার বজায় রাখতে হবে। কি সাধুর লক্ষণ, সে সম্পর্কে চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়ে বলছেন, তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। মানে ভক্তের যে স্বভাব আছে, ভক্ত কিরকম স্বভাব, ভক্তা কি থাকবেন, তিনি সবসময় দৈন্য মানে বিনয় থাকবেন। ঋণাদপি সুনিচেন তরুরূপী সহিষ্ণুনা অমানী নামানোদেন কীর্তনিয়া সদা হরি। অর্থাৎ তিনি বিনম্র চিত্তে কি থাকবেন, তিনি প্রশ্ন জিজ্ঞাসা করবেন, তিনি আত্ম অহংকার বা পদমর্যাদার দ্বারা তিনি ক্ষমতা প্রয়োগ করবেন না। এখানে সে কথা বলা হচ্ছে যে আমি শ্রী চৈতন্য মহাপ্রভু যে 3 নম্বর শ্লোকের কথা বা শিক্ষা, সে শিক্ষা যেন আমার যেন মনে থাকে, সেটা আমরা চেষ্টা করব। যদি আমার কোনো জিজ্ঞাসা থাকে বা আমার যদি কোনো মন্তব্য থাকে, সে মন্তব্য মতামত দেওয়ার জন্য আপনি হাত তুলবেন, আপনাকে সেই মতামত দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হবে। কিন্তু এই নয় যে আপনি ক্লাসের মধ্যে আসলেন, এসেই না প্রভু আমি আপনার এই পয়েন্ট থেকে আরো বেশি জানি। ঠিক আছে, আপনি বেশি জানেন, কিন্তু জানাটা আমার ভিতরে রাখতে হবে। কিন্তু আমি যেটা জানি না, বুঝতে পারছি না, সেটা যদি আরো বেশি জানতে চাই, তাহলে বিনম্র সহকারে সেই বিষয়টা আমার উপস্থাপন করা উচিত। আরেকটা বিষয় হচ্ছে, এই জগতে সবাই সব জানতা নয়। হয়তো কেউ অনেক বেশি জানেন, কেউ একটু কম জানেন, হয়তো সেই বিষয়ে সে কম জানেন। এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা এক একজন এক এক বিষয়ে খুব পারদর্শী। যেমন কেউ রান্নাতে পারদর্শী, কেউ পরিচালনা করতে পারদর্শী, কেউ ব্যবসা পরিচালনা করতে পারদর্শী। এক একজনের আলাদা আলাদা যোগ্যতা আপনাদের আছে। কিন্তু সেই যোগ্যতা থাকলো স্থান কাল পাত্র অনুসারে আমি কোন যোগ্যতাটা কোথায় প্রয়োগ করব, কোথায় ব্যবহার করব, সেটা খুব আমাদের বোঝাটা খুব দরকার। যেমন আপনি একজন যদি প্রফেসর হয়ে যদি মন্দিরে আসেন, তাহলে বৈষ্ণবদের কাছে কি করতে হবে, আপনার বিনম্র চিত্তে তাকে হরে কৃষ্ণ সম্ভাষণ জানাতে হবে। হ্যাঁ, আপনি অনেক বড় ব্যক্তি হতে পারেন, কিন্তু আপনাকে সম্ভাষণটা তাই দেখাতে হবে। আমি উদাহরণ দিতে পারি, যেমন আমাদের ইসকনের একজন মহান ধনী ব্যক্তি আছেন, তার নাম হচ্ছে অম্বরীশ দাস। তো অম্বরীশ দাসের যে বিনয়ী ব্যবহার, সে অম্বরীশ প্রভুর শ্রীপাদ অম্বরীশ প্রভুর যে বিনয়ী ব্যবহার, এই বিনয়ী ব্যবহার যদি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন না তিনি কত বড় একজন ধনী। তাকে মনে হয় মহান বৈষ্ণবের সাথে আপনি কথা বলছেন, কারণ তিনি তার পদমর্যাদাকে তিনি উপস্থাপন করেন না। তো এটা আমরা চেষ্টা করব আমাদের ক্লাসে অবস্থান করার সময় এটা যেন আমাদের মনে থাকে। 8 নম্বর হচ্ছে, যে কোনো অনুশীলন কার্যে কেউ অস্বস্তি বোধ করলে কারণ প্রদর্শন ছাড়াই তার উক্ত কার্য থেকে অব্যাহতি পাওয়ার অধিকারকে সম্মান জানাতে হবে। অর্থাৎ আপনি মনে করুন, যে কোনো অনুশীলন কার্যে আপনি হয়তো আপনাকে একটা কাজ দেওয়া হলো, সেটা আপনি পারেননি, অস্বস্তি বোধ করছেন, তুমি তো এটা তো আমি পারছি না। কিন্তু আপনি আহ, এটা কি করছেন, এটা আপনি কিছু না বলেই, মানে কোনো কারণ প্রদর্শন ছাড়াই তার উক্ত কার্য থেকে অব্যাহত পাওয়ার অধিকারকে আপনি, আমি না না আমি এটা করতে পারবো না, একদম জোরালো বলে বলে দিলেন। তো আমার থেকে কি করতে হবে, অন্যদেরও সেটা সম্মান জানাতে হবে। ঠিক আছে, কেন পারছেন না, চলুন আমি আপনাকে একটু সহযোগিতা করি, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি একটু বলুন। এই বিষয়টা আমরা যেন প্রত্যেকে যেন সহযোগিতা প্রদান করতে পারি। 9 নম্বর হচ্ছে, প্রত্যাশিত ফল লাভের ক্ষেত্রে সফল হওয়ার জন্য সম্পূর্ণ দায়ী দায়িত্ব নিজেকে গ্রহণ করতে হবে। যে প্রত্যাশিত ফল লাভ ক্ষেত্রে যেটা সফল হওয়ার জন্য সম্পূর্ণ দায়ী দায়িত্ব নিজেকে নিতে হবে, মানে কি, আপনাকে কিছু HW করতে দেওয়া হবে বা হোমওয়ার্ক, বাড়িতে বসে কিছু কাজ করতে দেওয়া হবে। যেমন আপনাদেরকে আমি একটু পর জানাবো কি কি কাজ করতে হবে।
যেমন আপনারা সেটা নিজ দায়িত্বে কি করতে হবে, সেটা হ্যাঁ, বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করে সেটা বের করতে হবে। তো এটা হচ্ছে আপনার প্রত্যাশিত ফল। এটা যখন আপনি হোমওয়ার্কটা করে যখন আমাদেরকে জমা দিবেন, সেটা অনুসারে আমরা আপনাদেরকে একটা মার্ক করবো, একটা নম্বর আমি আপনাদেরকে দিব। যেভাবে আমি যখন কোর্স করেছিলাম আমাদেরকে যখন হোমওয়ার্ক দেওয়া হতো, আমরা সুন্দর মতো সেগুলো করে আহ, অনেকটা সময় সেখানে ব্যয় করে সেটা লিখে আমরা সুন্দর মতো কি করতাম, সেটা সাবমিট করতাম। যার কারণে আমরা খুব ভালো মতো আমাদের কোর্সটা সম্পূর্ণ করতে পেরেছি। সেজন্য প্রত্যাশিত ফল লাভের ক্ষেত্রে সফল হওয়ার জন্য সম্পূর্ণ দায়ী দায়িত্ব কার? কার দায়ী দায়িত্ব? আমাদের নিজেদের। বুঝে যাচ্ছে আপনাদের কি বলছে, শোনা যাচ্ছে? নিজের দায়িত্ব, আমার নিজের দায়িত্ব। আমার নিজের দায়িত্ব নিতে হবে। এখানে প্রভু আমরা শুধুমাত্র আপনাদেরকে ক্লাস 2 ঘন্টা ক্লাস শুধু আলোচনা করতে পারি, কিন্তু আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে, সেটা একটু আপনাদের করতে হবে, ঘরের মধ্যে বসে কাজটা করতে হবে। তাহলে আপনারা এই কোর্সের সুন্দর শিক্ষাগুলোকে নিজের মতো কি করতে পারবেন, আপনারা আহ, নিজের নিজের মতো করে অর্থাৎ আত্ম উপলব্ধির জায়গায় নিয়ে যেতে পারবেন। তারপর বলা হচ্ছে দেখুন 10 নম্বরে, কোনো বিষয় বা আচরণের বিরোধিতা করলেও কোনো ব্যক্তির বিরোধিতা থেকে বিরোধিতা বিরত থাকতে হবে। অর্থাৎ বলা হচ্ছে কোনো বিষয় বা আচরণের বিরোধিতা করলেও কোনো ব্যক্তির বিরোধিতা করা থেকে বিরত থাকতে হবে। মানে আপনি কি করছেন, মনে করুন কোন একটা ভক্ত একটু আচরণের একটু অভদ্রতা ব্যবহার করুন, কিন্তু আপনি আবার সে আচরণের জন্য কি করবেন না, সায় দিবেন না। যেমন আমি একটা উদাহরণ দেখাচ্ছি, ক্লাসের মধ্যে জোরে জোরে শব্দ করছে, যেমন শিবানী মাতাজি, তিনি জোরে জোরে শব্দ করছে। তো এখন আরেকজন প্রভু গিয়ে বলছে, আরে মাতাজিটার কোনো কি নেই, কাণ্ড জ্ঞান নেই, শুধু জোরে জোরে শব্দ করছে ক্লাসে। কিন্তু আমি সেটা কি করবো না, সেই আচরণটা করবো না। তিনি শব্দ করছেন, হয়তো তার একটা কোনো একটা ভুল হয়েছে, তিনি হয়তো বুঝতে পারেননি, সেই জন্য শব্দগুলো শোনা যাচ্ছে। তো সে জায়গায় যদি আমিও যদি রিয়াক্ট বা আমি যদি কি করি, প্রত্যুত্তর যদি প্রদান করি, তাহলে সেটা মানে একটা কি হবে, তিনিও আপনার বাক্যের দ্বারা একটু মনে কষ্ট পেতে পারেন। তো সেটা কে দেখাশোনা করবে? যিনি ক্লাস পরিচালনা করবে, সে ক্লাস পরিচালকে তিনি সে ব্যাপারটা কি করবেন সেটা দেখবেন। সেজন্য কোনো বিষয় বা আচরণের বিরোধিতা করলেও কোনো ব্যক্তির বিরোধিতা করা থেকে আমরা সবসময় বিরত থাকবো। তারপর 11 নম্বর হচ্ছে সর্বসম্মতভাবে গৃহীত সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। যেমন আমি আপনাদের বলতে পারি, আমাদের ক্লাস কি প্রতি সপ্তাহে একটা হলে ভালো হবে, না প্রতিদিন 5 দিনে 5টা ক্লাস হয়ে আপনাদের কোর্স সম্পন্ন হবে? কোনটা করলে ভালো হয়? যেমন আমি একটা এক্সাম্পল আপনাদেরকে এখন দিচ্ছি, আপনারা এখন অভিমত দিবেন। সপ্তাহে একটা ক্লাস হলে ভালো হবে, না 5 দিনে 5টা ক্লাস হয়ে শেষ হবে? কোনটা বলুন, কে বলতে চান হাত তুলুন। এখন আমরা অভিমত দিচ্ছি, সপ্তাহে একটা ক্লাস। আমাদের লিটন প্রভু বলছে সপ্তাহে একটা ক্লাস হলে ভালো হবে। তারপর অন্যান্য ভক্তরা অভিমত দিন, ভোট দিন। একটা ক্লাস কারা কারা চান হাত তুলুন। সপ্তাহে একটা ক্লাস হবে, 5 সপ্তাহে 5টা ক্লাস এবং 2 জন, 2 জন পাওয়া গেছে। 3 জন, 3 জন, 4 জন, 4 জন পাওয়া গেছে। অন্যরা 5 জন। আচ্ছা, তো মোটামুটি ম্যাক্সিমাম ভক্ত চাইছে কি সপ্তাহে একটা ক্লাস হলে ভালো হয়, সপ্তাহে একটা ক্লাস হলে ভালো হয়। তো এটা হচ্ছে সর্বসম্মতি। তো সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্তটা আসবে, সেই সিদ্ধান্তটা আমরা কি করব, গ্রহণ করব। আচ্ছা, এখানে অনেক ভক্ত আজ এখন নতুন জয়েন করেছেন। ক্লাসের সময় আরেকটা নিয়ম হচ্ছে, জব করব না আমরা ক্লাসের সময় শুধু ক্লাস মনোযোগ দিয়ে শুনবো। ক্লাসের সময় হরিনাম জপ আমরা করব। একজন দীপা মাতাজি, আপনি হরিনাম জপ করছেন এবং ক্লাস শুনছেন, দুইটা একসাথে হবে? হবে না তো, একটা বাদ দিতে হবে মাতাজি, হ্যাঁ? দুইটা একসাথে হবে না, আপনি ক্লাসটা মনোযোগ দিয়ে শুনতে হবে। তো আপনি জবটা এই মালাটা তাড়াতাড়ি শেষ করে রেখে দিন এবং নোট খাতা নিয়ে বসুন, কারণ এখন ক্লাস শুরু হচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে, এগুলো আমাদের খুব জানা দরকার। ঠিক আছে? তো এ হচ্ছে সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্তটা আসবে সেটা আমরা মেনে নিব। যেমন আমরা এখন মেনে নেওয়ার জন্য কি করেছি, এখন আমরা পাক্কা হয়ে গেছি, প্রতি রবিবার সন্ধ্যা 7টার সময় আমাদের এই ক্লাসটা হবে। 5 সপ্তাহে 5টা ক্লাস আমাদের হবে, এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। এরপর আমরা তাহলে আমরা 11 নম্বর পয়েন্ট পেলাম, যে আমরা সর্বসম্মতিক্রমে যা সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তকে আমরা সম্মান জানাবো। এবার আমরা যে কোর্সটা করতে এসেছি, আপনারা দেখুন আপনাদের বইয়ের মধ্যে বা মডিউলটার মধ্যে একটা বিষয় লেখা আছে, কোর্সের বিস্তৃত লক্ষ্য সমূহ।
দেখুন লেখা আছে কোর্সের বিস্তৃত লক্ষ্য সমূহ। কি লক্ষ্য নিয়ে আমরা এই কোর্সটা করতে এসেছি, ঠিক আছে? তো এই কোর্সটা আমাদের জানাটা খুবই দরকার। আমি আপনাদেরকে আরেকটা পিডিএফ বই থেকেই দেখাই, তাহলে আপনাদের আরো এই বিষয়ে কি হবে, ক্লিয়ার হবে। তাহলে বইয়ের সাথে আপনারা মিলাতে পারবেন। হ্যাঁ, আশা করি দেখতে পাচ্ছেন সবাই। রত্নবাবু দেখা যাচ্ছে পিডিএফটা? হরে কৃষ্ণ, দেখা যাচ্ছে প্রভু পিডিএফটা? সবাই দেখতে পাচ্ছেন? সাউন্ড অন করবো? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। ঠিক আছে, একটু বলতে হবে, না বললে বুঝতে পারছি না। হ্যাঁ, ওকে, আশা করি দেখা যাচ্ছে। তো আপনারা সবাই পিডিএফটা দেখুন। প্রথম পৃষ্ঠায়, প্রথম পৃষ্ঠা পুরো পৃষ্ঠা দেখুন, যে লেখা আছে ইসকন শিষ্য সমূহ পাঠ্যক্রম। তো এই শিক্ষার্থী সহায়িকা পুস্তিকাটি আমার পরমানন্দ গুরুদেব কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের করকমলে উৎসর্গকৃত হলো, যিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনের বিশ্বায়ন করেছেন। তো প্রত্যেককে এই কোর্সে এখন স্বাগতম জানানো হচ্ছে। যে লক্ষ্যের কথা আপনাদেরকে আমি জানিয়েছি, ইসকন শিষ্য সমূহের পাঠ্যক্রমে আপনাদেরকে স্বাগতম। এই বইটি আপনাদের পাঠ্যক্রমে সহায়িকা এবং আপনারা এই পুরো কোর্সের সময়টিতে ব্যবহার করবেন। এই বইটা কিন্তু পুরো কোর্সের জন্য লাগবে। তো সেজন্য আপনারা বইটা যারা কি করতে পারেননি, সংগ্রহ করতে পারেননি, আপনারা আপনাদেরকে যে পিডিএফ দেওয়া হলো সেই পিডিএফটা আপনারা সব প্রিন্ট করে নেবেন, কেমন? এবং যারা ইসকন চট্টগ্রামে আছেন আশেপাশে, তো আপনারা আমাদের মন্দিরে এসে মায়াপুর ইনস্টিটিউট ডিপার্টমেন্টে এসে আপনার বইটা সংগ্রহ করে নিয়ে যাবেন। তো আমরা আশা করছি যে আপনাদের পুরো ভক্তি জীবনে প্রাসঙ্গিক পূর্ণ একটি গ্রন্থ হিসেবে ও ব্যবহার করার জন্য এটি রাখবেন। তাই এই সহায়িকার প্রতি যত্নবান হবেন। বিভিন্ন ধরনের আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যখন অধ্যয়ন করবেন তখন অনেক বেশি করে নোট করুন। কিছু দিক নির্দেশনা আপনাদেরকে দেয়া হচ্ছে। তো কেন নোট করবেন? এই ইসকন শিষ্য সমূহ পাঠ্যক্রম একটি প্রশিক্ষণ কার্যক্রম, যার দ্বারা ইসকনের বহুবিধ গুরুবর্গের পরিবেশে গুরুতত্ত্ব ও গুরু প্রদাশ্রয় উপলব্ধিটি আপনাদের মাঝে গভীরভাবে গড়ে তুলতে সাহায্য করবে। যেসব নবীন ভক্ত ইসকনে দীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই পাঠ্যক্রমটি সাজানো হলো ইসকনের নেতৃবৃন্দ, প্রচারক বৃন্দ, পরামর্শদাতা এবং শিক্ষকদের জন্য এটি বাঞ্ছনীয়। ইসকন গুরুবর্গ সেবা কমিটির তত্ত্বাবধানে ও নির্দেশনায় ইসকনের বিশিষ্ট শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার দ্বারা 2 বছরের একটি সময়সীমার মধ্যে এই পাঠ্যক্রমটি গড়ে তোলা হয়েছে। অর্থাৎ ইসকনে যত বড় বড় কি আছেন, আপনার শিক্ষা ডিপার্টমেন্টের শিক্ষকরা রয়েছেন, ইসকন মিনিস্ট্রি, একটা এডুকেশন মিনিস্ট্রি আছে, সেই মিনিস্ট্রিরা তারা সবাই অনেক গবেষণা করে তত্ত্বাবধান করে 2 বছরের লেগেছে এই কার্যক্রমটা কি করতে, তৈরি করতে। এবং এই পাঠ্যক্রমের মূল ভিত্তি হচ্ছে ছিল প্রভুপাদের শিক্ষা এবং বর্তমান নিয়মাবলী এবং এছাড়া বৃহত্তর গৌড়ীয় বৈষ্ণব ধারার শিক্ষা থেকে ভিত্তিমূলক উদাহরণ তুলে ধরা হয়েছে। অর্থাৎ আপনারা যে মনোভাব নিয়ে এই কোর্সটা করার জন্য চেষ্টা করেছেন ছিল প্রভুপাদের শিক্ষাটাকেই শুধুমাত্র বর্তমান নিয়মাবলী এবং বৃহত্তর গৌড়ীয় বৈষ্ণবদের ধারা শিক্ষা থেকে এই ভিত্তিমূলক উদাহরণগুলো তুলে ধরা হয়েছে। এখানে যা শিক্ষা সব গৌড়ীয় বৈষ্ণবদের
সিদ্ধান্ত থেকেই তুলে ধরা হয়েছে। তো এই জন্য এই বইটা তৈরি করার পর, এই কোর্সটা তৈরি করার পর অনেক মহারাজ আচার্যরা তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং এর জন্য অবদান রেখেছেন। তার মধ্যে প্রথম হচ্ছে শ্রী শ্রীমৎ প্রহ্লাদানন্দ স্বামী, শ্রী শ্রীমৎ ভক্তি চৈতন্য স্বামী, শ্রীমান রবীন্দ্র স্বরূপ দাস, শ্রীমতী লক্ষ্মীমণি দাসী, শ্রীমান অতুল কৃষ্ণ দাস, শ্রীমতী গোপিকা রাধিকা দেবী দাসী, শ্রীমতী আনন্দ বৃন্দাবন দাসী, শ্রীমতী তারকা দাসী, শ্রীমান ব্রজবিহারী দাসী, শ্রীমান মাধবানন্দ দাস, শ্রীমান হনুমান দাস সহ এই পাঠ্যক্রমটি উৎপত্তির পেছনে আরো অনেক যেসব ভক্তদের বিশাল অবদান রয়েছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আর এই পাঠ্যক্রমটি পরীক্ষামূলক ভাবে শুরু করার জন্য মায়াপুর ইনস্টিটিউট কে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তো এই পাঠ্যক্রমটা তৈরি করার পিছনে অনেক ভক্তের অবদান, যারা শিল প্রভুপাদের শিষ্য শিষ্যরা ছিলেন এবং সিনিয়র বৈষ্ণবদেরকে আমরা এখানটায় দেখতে পাচ্ছি। এরপর কি বলা হচ্ছে দেখুন, আমরা জিবিসি আন্তর্জাতিক দিক নির্দেশনা কমিটির সদস্যদেরকেও কৃতজ্ঞতা জানাই, যারা ইসকন গুরুবর্গ সেমিনারের উদ্ভাবন করেছিলেন, যেখান থেকে এই পাঠ্যক্রমটি তার প্রেরণা ও ভিত্তি খুঁজে পাই। উপরে উল্লেখিত বিশিষ্ট সদস্যরা ছাড়াও এই কমিটিতে রয়েছেন শ্রী শ্রীমৎ শিল জয়পতাকা স্বামী, শ্রীমৎ ভক্তিচারু স্বামী, শ্রীমৎ রাধানাথ স্বামী, শ্রীমান গরুর দাস এবং শ্রীমতী রুক্মিণী দাসী। আপনাদের যে কোনো প্রশ্ন বা অনুসন্ধানের জন্য নির্দ্বিধায় তত্ত্বাবধানাধীন শিক্ষক বা নির্দেশকের সাথে কথা বলুন, অথবা সরাসরি ইসকন গুরুবর্গ বা সেবা কমিটির সাথে যোগাযোগ করুন। এই মুহূর্তে পাঠ্যক্রমটিতে অংশ নেওয়ার জন্য এবং শিল প্রভুপাদের প্রতি আপনাদের অব্যাহত সেবার জন্য রইল শুভকামনা। তো এই কথাগুলো তাহলে কে বললেন? এই পাঠ্যক্রমটি আপনাদের কাছে পৌঁছে দিতে যে সকল বৈষ্ণবগণ অবদান রাখছেন তাদের সকলের পক্ষ থেকে আপনাদের দাস অনুত্তম দাস। অনুত্তম দাস প্রভু হচ্ছেন মহান একজন বৈষ্ণব, যিনি আমাদের ইসকনের মন্ত্রী, ইসকনের যোগাযোগ মন্ত্রণালয়ের সদস্য। তিনি সমস্ত শিক্ষা কার্যক্রম কি হবে, প্রচার কার্যক্রম কি হবে, তিনি হচ্ছেন এই মিনিস্ট্রি, এই প্রধান মিনিস্ট্রি, যিনি আপনার যোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান সদস্য। এবং তিনি হচ্ছেন যোগাযোগ মন্ত্রণালয় পুরোপুরি কিভাবে অন্যদের মাঝে কৃষ্ণ মহানামৃত পৌঁছে দেওয়া যায়, এই জন্য তিনি কি করেন, সবসময় চিন্তা ভাবনা করেন এবং ইসকন গুরুবর্গ সেবা কমিটির অন্যতম প্রধান। তো এ হচ্ছে আমরা মোটামুটি একটা জানতে পারলাম যে কিভাবে আমাদের এই যে কোর্সের বিস্তৃত লক্ষ্য সমূহ রয়েছে তার একটা দিক নির্দেশনা আমরা পেলাম। তার মানে কোর্সের বিস্তৃত লক্ষ্য সমূহের মধ্যে প্রধান যে পয়েন্ট আমরা পেলাম, শিল প্রভুপাদের প্রতিষ্ঠিত সংঘ এবং এর সদস্যদের দীর্ঘমেয়াদী কল্যাণ সাধনের জন্য ইসকনে শিষ্যত্বের গুণগত মানের উন্নয়নের লক্ষ্যেই আমরা এই কোর্সটা শুরু করেছি। আমরা আমাদের শিক্ষার্থীদের সক্ষম করে তুলব যাতে তারা কি হতে পারে এখন জানবো। কেউ একজন ভক্ত পড়তে পারেন, কে পড়বেন হাত তুলুন। লিটন মজুমদার প্রভু এটা পড়ুন তো, কি লেখা আছে? প্রভু হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে? শোনা আছে, হ্যাঁ পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ ও সুবিস্তৃত গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের শিক্ষা ধারণ করে শিষ্য পরম্পরার দীর্ঘকালীন মূলনীতিকে উপলব্ধি করার পাশাপাশি যে অনন্য সূত্রের ভিত্তিতে ইসকনে এই শিক্ষার প্রয়োগ করা হয় তা মূল্যায়ন করতে পারে। তো আমরা তাহলে দেখতে পাচ্ছি যে শিল প্রভুপাদ অর্থাৎ এই কোর্সের বৃহত্তর লক্ষ্য হচ্ছে কি, আমরা শিক্ষার্থীদের কিভাবে গড়ে তুলবো যাতে তারা প্রথম দিক তারা কি করবে, লক্ষ্য তারা জানবে শিল প্রভুপাদ, যেটা আপনারা অনেকে বলেছেন আমরা শিল প্রভুপাদ সম্পর্কে জানতে চাই। শিল প্রভুপাদের কি লক্ষ্য, প্রভুপাদ কি করেছেন, সেটা কিভাবে তিনি গুরু শিষ্য পরম্পরা বিষয়টা জানিয়েছেন সেটা আমরা জানতে চাই। শিল প্রভুপাদ এবং সুবিস্তৃত গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের শিক্ষা ধারণ করে শিষ্য পরম্পরার দীর্ঘকালীন মূলনীতিকে উপলব্ধি করার পাশাপাশি যে অনন্য সূত্রের ভিত্তিতে ইসকনে এই শিক্ষার প্রয়োগ করা হয় তার মূল্যায়ন আমরা করতে পারবো, যে সিদ্ধান্ত আমরা নিতে পারবো যে আজকে ইসকনের ধারায় কি আমরা সঠিকভাবে আছি কিনা সেটা আমরা জানতে পারবো। নেক্সট কি জানতে পারবো? অর্পিতা মাতাজি পড়ুন।
আমরা শিক্ষার্থীদের সক্ষম করে তুলব যাতে তারা এই এ নীতিমালা প্রয়োগ করে। তারা পারমার্থিকভাবে সুস্থ ও সুস্থ থেকে গুরুদেব সহ অন্যান্য প্রবীণ বৈষ্ণবগণের সাথে গঠনমূলক সম্বন্ধ গড়ে তুলতে পারে। এ সম্বন্ধ বজায় রেখে যথার্থ আচরণ করতে পারে। তো ধন্যবাদ মাতাজি। তো এখানে বলা হচ্ছে এই নীতিমালা প্রয়োগ করে কি করতে পারবো আমরা পারমাত্মিক ভাবে সুস্থ থেকে। পারমাত্মিক সুস্থতা একটা বিষয়, দৈহিক সুস্থতা একটা বিষয়। তো দেহ সুস্থ হয় কিভাবে? দেহ সুস্থ হয় যদি পরিমিত ঘুম এবং পরিমিত খাবার দাবার যদি ঠিকঠাক করে যদি খাই, যুক্ত আহার যুক্ত বিহার যদি করি, তাহলে দেহ সুস্থ থাকবে। তো পারমাত্মিক সুস্থ মানে কি? যদি আমি আধ্যাত্মিক যদি চর্চা অনুশীলন যদি ঠিকঠাক যদি থাকে। আমার আধ্যাত্মিক অনুশীলন মানে আমি আমাদের যে বিধি এবং নিয়ম দেওয়া হয়েছে, বিধি এবং নিষেধ যদি আমরা ঠিকঠাক করে যদি পালন করি, 4টা নিয়ম পালন করা, তারপর বৈষ্ণবীয় যে কালচার বা যে সংস্কৃতি যদি যেগুলো আছে, সেই আধ্যাত্মিক বা আত্মিক আত্মা থেকে আত্মাকে উন্নত করার জন্য যে শিক্ষা ব্যবস্থাপনা আছে, যে অনুশীলনীয় কার্যক্রম আছে, সকালে মঙ্গল আরতি করা, ষোলমালা জপ করা, তারপর গুরু পূজা করা, ভাগবত অধ্যয়ন করা, এভাবে যখন আমরা করব তখন আমরা পারমাত্মিক ভাবে সুস্থ থাকবো। তো আমরা পারমাত্মিক ভাবে সুস্থ থেকে গুরুদেব সহ অন্যান্য প্রবীণ বৈষ্ণবদের সাথে গঠনমূলক সম্বন্ধ কিভাবে গড়ে তুলতে পারি। মানে শুধুমাত্র আমি আমার যাকে ভালো লাগে সে বৈষ্ণবকে পছন্দ করব, বা অন্য সিনিয়র বৈষ্ণব যদি দেখি না উনি তো আমাকে দেখাশোনা করছে না, তাকে আমি অত সম্মান জানানোর দরকার নেই, এরকম যেন মনোভাব আমাদের না হয়। এই সঠিক মনোভাব কিভাবে গড়ে তুলতে পারবো, সেই শিক্ষা, গঠনমূলক শিক্ষা আমরা লাভ করতে পারবো। প্রবীণ বৈষ্ণবদের সাথেও সুসম্পর্ক আমরা গড়ে উঠি। তারপর হচ্ছে এই সম্বন্ধ বজায় রেখে যথার্থ আচরণ আমরা করতে পারবো। এরপরে নেক্সট কি হচ্ছে আমরা করি। সৌরভ প্রভু পড়ুন তো, সাউন্ড অন করে। সাউন্ড অন করুন প্রভু। সাউন্ড 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 হয়নি, অন হয়নি প্রভু, সাউন্ড মিউট মিউট করুন। হ্যাঁ হরে কৃষ্ণ। হ্যাঁ ঠিক আছে। আমরা শিক্ষার্থীদের সক্ষম করে তুলব যাতে তারা একজন শিষ্যের জন্য অবশ্যই প্রিয় মূল্যবোধ ও মনোভাবের বিকাশ সাধন করতে পারে। 4 নম্বর, ব্যক্তিগত আচরণ ও নির্দেশনা উভয়ের মাধ্যমে শিল প্রভুপাথের শিক্ষা ও প্রচারকে চিরস্থায়ী করার জন্য সহযোগিতার সাথে পরমেশ্বর ভগবান ও তার বিভিন্ন প্রতিনিধির সেবা করতে পারে। হরি বল। তো ধন্যবাদ প্রভু। আমরা কি করতে পারবো? 3 নম্বর পয়েন্টে হচ্ছে একজন শিষ্যের জন্য আবশ্যকীয় মূল্যবোধ এবং মনোভাবের বিকাশ সাধন করতে পারবো। অর্থাৎ একজন শিষ্য সে কেমন হবে, তার আচার আচরণ কেমন হবে, এবং তার নীতি নির্দেশন কেমন হবে, তার চলা কথা বলা, তার ভঙ্গিমা কেমন হবে, এ ধরনের আমরা একটা সুন্দর দিক নির্দেশনামূলক দিক নির্দেশনা আমরা প্রাপ্ত হতে পারবো। এবং আমাদের একজন শিষ্যের কি মনোভাব হওয়া দরকার। 4 নম্বর হচ্ছে আমার ব্যক্তিগত আচরণ, যে কথা আমি বলছি, নির্দেশনা উভয়ের মাধ্যমে ছিল প্রভুপাদের শিক্ষা এবং প্রচারকে, ছিল প্রভুপাদের মুড এবং মিশনকে, অর্থাৎ তার মনোভাব এবং মনোবৃত্তিকে এবং তার প্রচারণার যে চিরস্থায়ী কিভাবে করা যায় সেটাকে আমরা সহযোগিতার সাথে পরমেশ্বর ভগবান প্রতিনিধিদেরকে আমরা সেবা করতে পারবো। সেই ধরনের শিক্ষা ব্যবস্থাপনা আমরা এখান থেকে জানতে পারবো। তো এই কোর্সের নীতি এবং মূল্যবোধ এ সম্পর্কে আপনাদের যে মডিউলটা দেওয়া হয়েছে, দেখুন মডিউল বইয়ের মধ্যে এখানে লেখা আছে যে নীতি এবং মূল্যবোধ কি। তো আমরা আজকে যে প্রথম পাঠ আলোচনা করছি, আমাদের প্রথম পাঠের আলোচনার বিষয় হচ্ছে ভূমিকা, তত্ত্ব প্রসঙ্গ এবং বর্ণনা। তো আপনারা এই পাঠের দেখুন, আমি আপনাদেরকে এখন মডিউলটা একবার খুলে দেখাচ্ছি। সব মডিউলটা দেখুন। এই মডিউলটা সবাই খেয়াল করুন। আপনারা আপনাদের নিজস্ব যে মডিউলটা থাকবে সেখান থেকে আপনি মিলিয়ে নেবেন। আমরা ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্সের মধ্যে আপনাদেরকে 4খানা অধ্যায়ে পড়াবো। কয়খানা অধ্যায় পড়াবো? 4খানা অধ্যায় আলোচনা করব। তো 4খানা অধ্যায়ে আমাদের
5 দিন সময় লাগবে। কয়দিন সময় লাগবে? 5খানা ক্লাস লাগবে। তো পরীক্ষার সময় তো আমরা চেষ্টা করব 5টা ক্লাসে আপনাদেরকে কোর্সটা সম্পূর্ণ করতে। যদি 5টা ক্লাসে সম্পূর্ণ না হয় তাহলে আমাদের 6টা ক্লাসে অবশ্যই এই কোর্সটা সম্পূর্ণ হবে। তো আপনারা দেখুন এই প্রথম আহ, আলোচনা কি আমাদের হবে। প্রথম আলোচনা হচ্ছে প্রথম অধ্যায়, যেখানে আমরা ভূমিকা ও তত্ত্ব বর্ণনা, যে আজকে যে আলোচনা আমরা করছি আপনাদেরকে স্বাগতম জানিয়ে ভূমিকার তথ্য তথ্য সম্পর্কে আলোচনা আমাদের শুরু হয়েছে। যে পাঠের দিক নির্দেশনা কি হবে, কোর্সের বিস্তৃত লক্ষ্য সমূহ কি হবে, এই বিষয়ভিত্তিক গুলো আপনাদেরকে জানানো হবে। এই প্রথম আজকের এই ক্লাসে সেগুলো জানানো হচ্ছে। এবং দ্বিতীয়ত হচ্ছে গুরুতত্ত্ব এবং পরম্পরা সম্পর্কে আমরা ধারণা লাভ করব। তৃতীয়ত ইসকনের শিল প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কেন, সে বিষয়ে আমরা একটা সুন্দর জ্ঞান লাভ করব। এবং চতুর্থত আমরা ইসকনের গুরুবৃন্দ সম্পর্কে একটা রূপরেখা আমরা লাভ করব, একটা ধারণা আমরা প্রাপ্ত হব। তারপর দ্বিতীয় ক্লাসে গিয়ে আমরা দ্বিতীয় অধ্যায়ে, বিশেষ করে দ্বিতীয় ক্লাস হবে, সেখানে গুরুদেব সম্পর্কে, গুরুদেবের সাথে সম্পর্ক স্থাপন করা, অর্থাৎ শিষ্যের সাথে গুরুদেবের কিভাবে সম্পর্ক স্থাপন হবে সেই সম্পর্কে আমরা জানতে পারবো। কিভাবে গুরুদেবকে আমি নির্বাচন করব, গুরু পদাশ্রয়টা কি, আমি গুরুদেবের চরণে কেন আশ্রয় গ্রহণ করব, এই পদাশ্রয় নেওয়াটা কি আসলে জরুরি, না পদাশ্রয় ছাড়া আমি নিজেই নির্দ্বিধায় কৃষ্ণভক্তি করতে পারি, গুরুদেব গ্রহণ করা কি আমাদের আদৌ কি প্রয়োজন রয়েছে, গুরু কেন আমি নির্বাচন করব, দীক্ষাকালীন প্রতিজ্ঞা সমূহ কি, এই বিষয়ে আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করব। এবং তৃতীয় ক্লাসে আমরা গুরু সম্বন্ধীয় কার্য সম্পাদন করা, অর্থাৎ এই গুরুদেব নির্বাচন করার পর গুরুদেবকে আমি কিভাবে পূজা করব, গুরুদেবকে কিভাবে আমি সেবা করব, গুরুদেবকে কি আমি বাণী সেবাই, গুরুদেবের বাণী সেবায় যুক্ত হব, না গুরুদেবের বপু সেবা করব, কোন সেবা সর্বশ্রেষ্ঠ, বপু সেবা শ্রেষ্ঠ না বাণী সেবা শ্রেষ্ঠ। বপু মানে হচ্ছে কি কায়িক বা দৈহিক সেবা, আর বাণী মানে হচ্ছে তিনি মুখ দিয়ে যে শব্দগুলো বলবেন সেই শব্দগুলোই পালন করা। কোনটা শ্রেষ্ঠ, এগুলো নিয়ে আমরা দিক বিভ্রান্ত আছি। যারা প্রথম নতুন ইসকনে আমরা যুক্ত হয়েছি, গুরুদেব থেকে এখনো দীক্ষা নিইনি, আমরা এই বিভ্রান্ত যেটা আছে, যে মিসডাইরেক্টেড অবস্থা আমাদের আছে, দিক বিভ্রান্তি আছে, সেই দিক বিভ্রান্তিটা আমরা কাটিয়ে উঠতে পারবো এই আলোচনা শোনার মাধ্যমে। এরপর আমি যে গুরুদেব গ্রহণ করেছি, এই গুরুদেবকে কি আমি যদি কোনো দোষ ত্রুটি দেখি তাহলে কি গুরুকে ত্যাগ করতে পারবো, না গুরুদেব কি আসলে ত্যাগ করা এটা উচিত হবে না, এটা তো একটা দৃষ্টিকটু কথা। গুরুদেব যা ইচ্ছে তাই করুক গিয়ে, সেটা আমার দেখার বিষয় নয়। তো গুরু ত্যাগ কিভাবে করা যায়, কখন গুরু ত্যাগ করবো, কেন আমি গুরু ত্যাগ করবো, সে বিষয় সম্পর্কে আমরা 11তম পাঠের মধ্যে আলোচনা করব। এটা হচ্ছে কি আমাদের তৃতীয় দিনের আলোচনা, যেটাতে আলোচনা হবে গুরু সম্বন্ধীয় কার্য সম্পাদন সম্পর্কে। এই 4খানা টপিক আলোচনা হবে। এবং চতুর্থ অধ্যায়ে গিয়ে আমরা শেষ যে আলোচনা হবে সেখানে সহযোগিতার মাধ্যমে সহযোগিতার সহিত পরিপূর্ণ সম্বন্ধ স্থাপন এবং দৃঢ়করণ বিষয়ে আলোচনা হবে, যেখানে নিজের গুরুকে উপস্থাপন করা কি আসলে কি আদৌ ঠিক, তুমি নিজের গুরুকে কেন উপস্থাপন করতে যাও, তাহলে কোন গুরুকে আমি উপস্থাপন করব, কোন গুরুদেবের নির্দেশনায় আমি চলবো, এই ধরনের যে বিভ্রান্তিমূলক প্রশ্ন আছে সে প্রশ্নের উত্তর আমরা পাবো 12 নম্বর পাঠ আলোচনার সময়। এবং 13 নম্বর পাঠে আমরা ইসকনের আভ্যন্তরীণ সম্পর্ক, অর্থাৎ ইসকনের ইন্টারনাল কি বিষয় আছে সেগুলো কিছু নীতি নিদর্শন আমরা দেখবো, ইসকন ল সম্পর্কে আমরা জানবো। এবং 14 অধ্যায়ে আমরা যা আলোচনা করব, টোটালি প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত যা 13টা পাঠে আলোচনা হবে, আর সেটা সারাংশ বা সারসংক্ষেপ আলোচনা হবে। এবং সর্বশেষে উপসংহারে আমরা পরিশিষ্ট ইসকন কর্তৃপক্ষের যে ধারা সংবিধান রয়েছে সে সংহতি সাধন করা সংবিধানগুলো আমরা জানবো। ছিল প্রভুপাদের পদমর্যাদা বিষয়ে ইসকন জিবিসি কি বিবৃতি দিয়েছে সেই বিষয় সম্পর্কে আমরা জানবো। এবং শ্রেণীকক্ষের দিক নির্দেশিকা কি সেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তো এবার আমরা প্রথম অধ্যায় যে আলোচনা করব সেটা হচ্ছে কি, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে যে ভূমিকা এবং তত্ত্ব বর্ণনা। তো সে বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করছি। যে প্রথমে স্বাগতম এবং ভূমিকা সম্পর্কে আলোচনা করে শ্রেণীকক্ষের দিক নির্দেশের সম্পর্কে আমরা একটা সুন্দর ধারণা লাভ করলাম। নীতি এবং মূল্যবোধ কি, আমাদের লক্ষ্য এবং মূল্যবোধ কি হবে সে সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়া হয়েছে। এবং পাঠ্যক্রমের বৃহত্তর লক্ষ্য সমূহ কি সেটা আপনারা নিজেরাই করলেন, করে সেখান থেকে আমরা একটা দিক নির্দেশনা প্রাপ্ত হয়েছি।
এবার শ্রেণীকক্ষের আচরণবিধি সম্পর্কে আমরা জেনেছি এবং পাঠ্যক্রমের বৃহত্তর লক্ষ্যসমূহ কি, বিস্তৃত লক্ষ্যসমূহ সম্পর্কে আমরা এখন জানতে পারি। এবার আপনারা দেখুন কোর্সের বিস্তৃত লক্ষ্যসমূহ। আপনারা 7 নাম্বার পৃষ্ঠা খুলতে পারেন, সেই 7 নাম্বার পৃষ্ঠার মধ্যে রয়েছে। আমি এখন যে স্লাইডটা দেখাবো সেই স্লাইডের মধ্যে ম্যাক্সিমাম কথা রয়েছে। হ্যাঁ, 7 নাম্বার পৃষ্ঠা, পরে পৃষ্ঠা খুলুন সবাই। 8 নাম্বার পৃষ্ঠা, ঠিক 8 নাম্বার পৃষ্ঠা খুলুন। তো আমি আগে আপনাদেরকে একটা homework মানে বাড়ির কাজ, homework মানে কি, বাড়ির কাজ। তো এটা বাড়িতে বসে বসে করবে। আমরা ছোটবেলায় অনেক হোমওয়ার্ক করেছি না, ছোটবেলায় করেছি, বড়বেলায় করেছি, এখন যাদের বয়স হয়েছে বয়স বেলায়ও করতে হবে আর কি। তো হোমওয়ার্ক করতে দেওয়া হবে আপনাদেরকে, এটা আপনারা নিজেরা আত্মসমীক্ষা করেই সেটা বের করবেন, নিজেরা কি করবেন সেটা বের করবেন, নিজেরা বসে বসে চিন্তা করে করে সেই বিষয়টা আপনারা সম্পূর্ণ করবেন। তো দেখুন 8 নাম্বার পৃষ্ঠার এই একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, সুন্দর একটা ঘর দেওয়া আছে। তো আপনাদের বইয়ের মধ্যে, যারা বই আছে বইয়ের মধ্যে আপনারা সেটা লিখবেন, শিষ্য সমূহের পাঠ্যক্রমের লক্ষ্যসমূহ। একজন শিষ্য হিসাবে আমি নিজেকে কিভাবে আরো উন্নত করতে পারি, আপনারা এটা নিজেরা ঘরের মধ্যে বসে লিখবেন। আপনি যদি একজন শিষ্য হন, আপনার কি কি ধারণা রয়েছে, একজন শিষ্য হিসেবে আমি নিজেকে কিভাবে আরো উন্নত করতে পারি, মানে কিভাবে ডেভেলপ করতে পারি। মানে আপনি আহ, গুরু গ্রহণ করবেন, গুরু গ্রহণ করার পূর্বে আপনাকে নিজেকে কিভাবে আপনি প্রস্তুতি করবেন, এটাকে বলা হচ্ছে নিজেকে প্রস্তুত প্রণালী। তো নিজেকে প্রস্তুত কিভাবে করবেন তার একটা দিক নির্দেশনা এখানে আপনাদেরকে দেওয়া হচ্ছে। তো আপনারা দেখুন যে এই যে একজন শিষ্য হিসেবে আমি নিজেকে কিভাবে আরো উন্নত করতে পারি, এই বিষয়টিকে আপনারা বুঝতে পেরেছেন, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই বিষয়টা যদি ক্লিয়ার না হয় তাহলে আমি আপনাদেরকে আগে একটা আহ, মুখ্য আলোচনার বিষয় একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমাদের আহ, দ্বিতীয় পাঠে আছে গুরুতত্ত্ব এবং পরম্পরা। তো দ্বিতীয় পাঠে যে গুরুতত্ত্ব এবং পরম্পরা যে রয়েছে সে বিষয়ে আমরা একটা বিস্তৃত আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের প্রথম যে কাজটা, এটা আপনারা ঘরে বসে করবেন, 1 সপ্তাহ ধরে লিখবেন, লিখে আপনারা ছবি তুলে সুন্দর করে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সুন্দর করে পাঠিয়ে, না না হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠালে তো যদি পাঠিয়ে দিন একজন থেকে দেখে আরেকজন লিখে দিন। তো আপনারা দেখবেন সেখানে আমাদের ব্যক্তিগতভাবে ওখানে দেখুন আমার একটা ছবি দিয়ে একটা কি আছে, নম্বর আছে, সেই নম্বরের মধ্যে আপনারা কি করবেন, ছবি তুলে পাঠাবেন, বলবেন প্রভু আমি 36তম ব্যাচের আইডিসি কোর্সের শিক্ষার্থী, আপনি আমাকে যে হোমওয়ার্ক দিয়েছে সেই হোমওয়ার্কের ছবিটা পাঠাবেন, শুধু ছবিটা তুলে পাঠাবেন এবং আপনার নাম এবং ব্যাচ নাম্বারটা লিখে পাঠালে হয়ে যাবে। তাহলে আমরা ধরতে পারবো আপনি কততম ব্যাচ থেকে আপনি এই বিষয়টা পাঠিয়েছেন। এটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছেন ব্যাপারটা। আপনাদেরকে এই হোমওয়ার্কটা দেওয়া হলো, এটা আপনারা করবেন। করার পর আপনাদের পরবর্তীতে যখন আলোচনা হবে তখন আপনারা একটা সিদ্ধান্তের মধ্যে পৌঁছাতে পারবেন। তো শিষ্য সমূহের পাঠ্যক্রমের লক্ষ্য সমূহ, একজন শিষ্য হিসাবে আমি নিজেকে কিভাবে আরো উন্নত করতে পারি, এই বিষয়গুলো আপনারা লিখবেন। তো পাঠ্যক্রমের নীতি এবং মূল্যবোধ, এই বিষয়টা আপনারা করবেন। তো এখন আপনারা এই নীতি এবং মূল্যবোধ বিষয়টা কি সেটা এখন দেখতে পাচ্ছেন এবং সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। তো কোর্সের নীতি এবং মূল্যবোধ সম্পর্কে প্রথমে কি বলা হচ্ছে, সর্বপ্রধান শিক্ষা গুরু রূপে আমরা কাকে জানতে পারবো, শিল প্রভুপাদকে জানতে পারবো। এখন কথা হচ্ছে শিল প্রভুপাদকে কেন আমরা সর্বপ্রধান শিক্ষা গুরু হিসেবে মানবো। তো আমি প্রথমেই আলোচনা করেছি, শিল প্রভুপাদ হচ্ছেন আমাদের ইসকন ফাউন্ডার আচার্য। শিল প্রভুপাদ কি, আমাদের ইসকন ফাউন্ডার আচার্য, অর্থাৎ যিনি ফাউন্ডেশন তৈরি করবেন তার প্রতি সমস্ত কিছু সমর্পণ করা আমাদের কর্তব্য।
তো আমাদের এই ইসকনের যে ধারাবাহিকতা বা ইসকনের যে গুরুতত্ত্ব বা গুরু পরম্পরার কথা যেটা আমরা জানছি বা শুনছি, এটা কিন্তু কি পরম্পরা নয়, এটা এটা কোনো দীক্ষা পরম্পরার সিস্টেম নয়, এটা হচ্ছে শিক্ষা পরম্পরা। এটা কি কি পরম্পরা? শিক্ষা পরম্পরা। অর্থাৎ আমরা সবাই শিল প্রভুপাদের শিক্ষায় শিক্ষিত হয়েছি। আগামী 10,000 বছর পর্যন্ত এই শিক্ষা পরম্পরা বর্তমান থাকবে। শিল প্রভুপাদ যা গ্রন্থখানি লিখে গেছেন, এই গ্রন্থখানির মর্যাদা আগামী 10,000 বছর পর্যন্ত থাকবে। তো একবার এক শিষ্য শিল প্রভুপাদকে প্রশ্ন করছেন, শিল প্রভুপাদ, আপনি যখন অপ্রকট হবেন, আপনি অপ্রকট হবার পর তখন আমাদের এই যে আপনি যে শিক্ষা দিক নির্দেশনা দিচ্ছেন সেগুলোর কি আর অস্তিত্ব রইবে? বলছে, কে বলছে আমি অপ্রকট হওয়ার পর আমার অস্তিত্ব থাকবে না? আমার সমস্ত অস্তিত্ব থাকবে কিসের মধ্যে? গ্রন্থের মাধ্যমে। এই যে আমরা যখন যে শিল প্রভুপাদের গ্রন্থ পড়ছি, গ্রন্থ পড়ে পড়ে এত আহ, মানে দুরাচারী ব্যক্তিরা কি হচ্ছে, ভগবত ভক্ত পরিণত হচ্ছে, এটা কিসের প্রভাবে হচ্ছে? শিল প্রভুপাদ বলছে আমি আমার গ্রন্থের মধ্যে দিয়েই আমি বেঁচে থাকবো। সেজন্য শিল প্রভুপাদের এই শিক্ষা নীতি আমাদের কি করতে হবে, মানতে হবে। তিনি হচ্ছেন সর্বপ্রধান শিক্ষা গুরু রূপে শিল প্রভুপাদ আমাদের আজীবন, মানে অর্থাৎ যতদিন ইসকন থাকবে ততদিন হচ্ছে এই প্রতিষ্ঠাতা আচার্য এবং ফাউন্ডার আচার্য হিসেবে তিনি বর্তমান থাকবেন। সেজন্য কিভাবে তিনি তাকে আমরা বর্তমান রাখবো? ইসকন এবং পরম্পরার প্রতি আনুগত্য। শিল প্রভুপাদ তিনি নিজেকে বলছিলেন যে আমি আসলে যা কিছু করেছি এগুলো আমার কৃতিত্ব নয়, এগুলো সব কৃতিত্ব হচ্ছে কার? আমার গুরু মহারাজের কৃতিত্ব। আমার গুরু মহারাজ যদি আমাকে কি না করতেন, আদেশ না দিতেন, উপদেশ না দিতেন, তাহলে আমি কখনো এই ধরনের প্রতিষ্ঠান বা এইভাবে কৃষ্ণ অমৃত আমি অন্যদেরকে জানাতে পারতাম না। তো তার মানে এটা কি বুঝতে পারছি? এটা বুঝতে পারছি হচ্ছে তিনি তার গুরুদেবের প্রতি অত্যন্ত আনুগত, অর্থাৎ পরম্পরার প্রতি তিনি আনুগত ছিলেন। তিনি বলছেন যে আমার গুরুদেব তার গুরুদেবকে তিনি সম্মান করেন, তার গুরুদেব তার গুরুদেবকে সম্মান করেন। এভাবে করে করে পরম্পরা ক্রমে ভগবান কৃষ্ণ থেকে এই দিব্য জ্ঞান যা আসছে সেই জ্ঞানটাই আমি এজ ইট ইজ রূপে সবার মাঝে উপস্থাপন করলাম। সেজন্য ইসকন এবং পরম্পরার প্রতি আমাদের কি থাকবে? আনুগত্য প্রকাশ থাকবে। 3 নাম্বার, বহু আচার্য এবং কর্তৃপক্ষ ও জ্যেষ্ঠ বৈষ্ণবগণের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, সুবিবেচনার সাথে দীক্ষাগুরু নির্বাচন করা। তো এখানে 3 নাম্বার পয়েন্টে বলছে বহু আচার্য এবং কর্তৃপক্ষ ও জ্যেষ্ঠ বৈষ্ণবদের প্রতি সম্মান প্রদর্শন করার প্রতি নীতি প্রদর্শন আমরা করব, যেটা আমাদের শিল প্রভুপাদ এবং গুরু পরম্পরা আচার্যবৃন্দরা শিখিয়ে গেছেন। যে এই এই সোসাইটিতে কনিষ্ঠ ভক্ত থাকবে, উত্তম ভক্ত থাকবে, মধ্যম ভক্ত থাকবে, কিন্তু কিভাবে কি কার কোন ভক্তের সাথে কিভাবে আচরণ হবে সে আচরণের শিক্ষা গীতা ভাগবতে যেভাবে আমাদেরকে দেওয়া হয়েছে সেই পদ্ধতি আমরা মেনে চলবো। যেমন ভাগবতমে বলছে, গুণাদিকাত মুদম লিপ্সের অনুপ্রোষণম গুণাদমাত কৃত্রিম করুণম অনিচ্ছেদ ন তাপয় অভিভূয়তে। অর্থাৎ আমার থেকে যদি অধিক গুণসম্পন্ন ব্যক্তি বা বৈষ্ণবকে যদি দেখি, তাহলে কি আমি আনন্দ পাচ্ছি না ঈর্ষান্বিত হচ্ছি? আমার থেকে অধিক গুণসম্পন্ন ব্যক্তিকে দেখে আমার আনন্দ লাভ করতে হবে। অর্থাৎ জ্যেষ্ঠ বৈষ্ণবদেরকে দেখলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। তারপর আমার থেকে কম গুণসম্পন্ন ব্যক্তিকে দেখলে, অর্থাৎ কনিষ্ঠকে দেখলে আমরা কি মনে করি? তাদেরকে অবজ্ঞা করি, কিন্তু অবজ্ঞা করলে চলবে না, তাদের প্রতি করুণা পরবশ করতে হবে, করুণা পরায়ণ হতে হবে ভাগবতের শিক্ষা অনুসারে। তারপর বলা হচ্ছে যে আমার সমমান যদি গুণ বৈশিষ্ট্য ব্যক্তিকে দেখি, তাহলে তার সাথে কি করতে হবে? বন্ধুত্ব স্থাপন করতে হবে। মৈত্রীম করুণা মন নিচ্ছে, করুণ মানে মৈত্রী স্থাপন করার কথা বলছে। আর আর যিনি আমার থেকে কনিষ্ঠ তার প্রতি কি করতে বলছে? তার প্রতি করুণা প্রদর্শন করতে বলছে। তো আমাদের তো বর্তমান অবস্থা সেটা উল্টা হয়। আমার থেকে গুণসম্পন্ন ব্যক্তি কাউকে দেখলে ঈর্ষান্বিত হই, আর কম গুণসম্পন্ন দেখলে তাকে অবজ্ঞা করি, আর সমান 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 দেখলে ঝগড়াঝাটি করি বা কি মেনে নিতে চাই না একজন সিদ্ধান্ত আর একজন সিদ্ধান্ত মেনে নিতে চাই না। হচ্ছে তাই নয়, মৈত্রী মানে বন্ধুত্ব স্থাপন করে তার সমান জ্ঞান করা উচিত। এটা হচ্ছে কি বহু আচার্য এবং কর্তৃপক্ষ জ্যেষ্ঠ বৈষ্ণবগণের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের একটা নীতি আপনাদেরকে জানানো হলো। তো সেজন্য 4 নম্বরে বলা হচ্ছে সুবিবেচনার সাথে দীক্ষাগুরু নির্বাচন করা দরকার। অত্যন্ত সুবিবেচনার সাথে আমাদের কি করতে হবে? দীক্ষাগুরু নির্বাচন করতে হবে। কিভাবে আমি দীক্ষাগুরু নির্বাচন করব, তার পন্থা কি, এই সমস্ত দিক নির্দেশনাগুলো আমরা পাবো। দীক্ষাগুরু কি আমাদেরকে কেউ একজন অনুপ্রেরণা করলো, না তোমার এই গুরু থেকে দীক্ষা নিতে হবে, তাহলে কি ঠিক? না, এটা ঠিক না। তাহলে কি নীতি আছে? সেই নীতিগুলো আমরা প্রমাণ নিয়ে জানতে পারি। তো গুরুদেবের আদেশ নির্দেশের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস অর্পণ করা।
এই কোর্সে যখন আমরা করব, আমরা একজন আদর্শ গুরুদেবকে কিভাবে তার আদেশকে মানতে হবে, তার কিভাবে তার নির্দেশের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে এবং বিশ্বাস স্থাপন করতে হবে, এটা আমরা জানতে পারবো। এবং নিজের ব্রতের পাশাপাশি ছিল প্রভুপাদের প্রচারগত পালনে অঙ্গীকারবদ্ধ হওয়ার যে প্রতিশ্রুতি, সেটা আমরা আরো দৃঢ় প্রতিজ্ঞ হতে পারবো। 7 নম্বরে অনুসরণীয় সাধনা, সদাচার এবং সুষম জীবনধারার প্রতি একনিষ্ঠ থাকতে পারবো এবং অনুসন্ধিৎসা, বিনয় এবং সেবার মনোভাব বজায় রাখতে পারবো। অনুকূল সঙ্গ, বদান্যতা মানে হৃদয়টা অনেক বড় হয়ে যাবে এবং সহযোগিতার মনোভাব আমরা তৈরি করতে পারবো এবং ভগবানের দিব্য নাম অনুশীলন এবং প্রচার করার নীতিটা আমরা ভালো মতো আয়ত্ত করতে পারবো। তো এ হচ্ছে কোর্সের নীতি এবং মূল্যবোধ। এই কোর্সটা যদি সম্পূর্ণ করতে পারি তাহলে আমরা এই নীতি মূল্যবোধ আমরা জানতে পারবো। এরপর আপনাদেরকে একটা মূল্যায়ন পরীক্ষা দিতে হবে, কি করতে হবে, আপনাদেরকে কোর্সের একটা মূল্যায়ন পরীক্ষা আপনাদেরকে দিতে হবে। তো সেই মূল্যায়ন পরীক্ষাটা জন্য আপনারা কোর্স মূল্যায়ন, কোর্স শিক্ষক নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনোটি বা কয়েকটি বেছে নিয়ে সবাইকে লিখতে দিবেন। লক্ষ্য রাখবেন আপনার উত্তর যেন 250 শব্দের মধ্যে সীমাবদ্ধ। কিছু প্রশ্নের উত্তর এর চেয়েও ছোট হতে পারে, তবে তারকা চিহ্নিত প্রশ্নগুলির উত্তর প্রদান করা বাধ্যতামূলক। তো আপনারা দেখুন যে আপনাদেরকে যে পড়ানো হবে, পড়ানো থেকে আপনাদেরকে কি করা হবে, একটা অ্যাসাইনমেন্ট লিখতে হবে। আর এই অ্যাসাইনমেন্টের জন্য আপনাদেরকে দেখে দেখে অ্যাসাইনমেন্টটা আপনারা লিখবেন। তার জন্য আপনাদেরকে 65 মার্কস আপনাদেরকে দেওয়া হবে। আর সেই অ্যাসাইনমেন্টটা সুন্দর করে লিখে আপনারা আমাদের কাছে পাঠাবেন। কোর্স শেষ হওয়ার পূর্বে আপনাদেরকে আমরা বলে দিব কখন সেই অ্যাসাইনমেন্টটা লিখতে হবে এবং কি বিষয়ে লিখতে হবে তাও আমি আপনাদেরকে জানাবো। তো কোর্সের শিক্ষকের কাছ থেকে আপনি পরে ফলাফল বা এই সম্পর্কিত প্রতিবেদন পাবেন। আমরা আপনাদেরকে ফলাফল বা রেজাল্ট জানিয়ে দিব। একটা হচ্ছে, দুটো পরীক্ষা হবে আপনাদের। যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনুন। আপনাদের দুখানা পরীক্ষা আপনাদেরকে নেওয়া হবে। একটা হচ্ছে ক্লোজ বুক টেস্ট আর একটা হচ্ছে ওপেন বুক টেস্ট। একটা মৌখিক পরীক্ষা নেওয়া হবে আর একটা বন্ধ বই পরীক্ষা হবে। একটা খোলা বই পরীক্ষা হবে, মানে একটা বন্ধ বই পরীক্ষা আর একটা খোলা বই পরীক্ষা। তো এখন আপনারা বলুন, বন্ধ বই পরীক্ষা দিতে রাজি আছেন না খোলা বই পরীক্ষা দিতে রাজি আছেন? কোনটা? দুটো পরীক্ষা কিন্তু নিতে হবে। হয়তো দুটোটা খোলা বই নিব, একটা বন্ধ নয় একটা খোলা বই নিব, কোনটা হলে ভালো হয় বলুন? দুইটা কি খোলা বই? খোলা বই পরীক্ষা দুইটা খোলা বই মানে দেখে দেখে লিখে পাস করে যাবেন এরকম? হ্যাঁ, না প্রভু, বন্ধ বই নিলে ভালো হয়। বন্ধ বই নিলে ভালো হয়। আচ্ছা, আর কারো অভিমত? বন্ধ বই। আচ্ছা, খোলা বই লিখবেন না আপনারা? খোলা বই পরীক্ষা যদি দেন তাহলে 65 মার্কস পাবেন। 65 নাম্বার পাবেন প্রভু শুধু খোলা একটা বই থেকে বন্ধ দিলে। আর একটা খোলা। আচ্ছা, পল্লবী মাতাজি ভালো বলছে, একটা বন্ধ একটা খোলা। তো প্রভুদের কোন অভিমত আছে? একটা বন্ধ একটা খোলা। লিটন প্রভু বলছে একটা বন্ধ একটা খোলা হলে ভালো হয়। আর কি অভিমত আছে বলুন? অভিমত জানিয়ে দিন, তাহলে আমরা সেই অনুসারে আপনাদের জন্য ব্যবস্থা করবো। নাকি দুটোই দেখে দেখে লিখবেন, কোনটা করলে ভালো হয়? দুটোই দেখে দেখে লিখুন, না হলে এটা এখন আপনাদেরকে পরীক্ষা করা হচ্ছে না। আমরা একটা বন্ধ বই পরীক্ষা দিব আর একটা খোলা বই পরীক্ষা। তো বন্ধ বই পরীক্ষাটা কোনো কঠিন পরীক্ষা না। আপনাদেরকে এমসিকিউ কি করা হবে, শুধু মোবাইলের মধ্যে শুধু এমসিকিউ পরীক্ষা দিবে, ঠিক আছে? আর খোলা বই মানে আপনাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে সেটা সুন্দর করে লিখে, হ্যাঁ সুন্দর করে লিখবেন, আস্তে আস্তে সুন্দর করে 250 ওয়ার্ডের মধ্যে লিখবেন। লিখে আপনারা সেই অ্যাসাইনমেন্টটা সুন্দর মতো ছবি করে তুলে পাঠিয়ে দিন, ঠিক আছে? তো এখন এই নীতি নির্দেশনা আপনাদের কোর্স মূল্যায়নের কথা জানিয়ে দেওয়া হলো। এই হচ্ছে আপনাদের কোর্সের রূপরেখা। তো শিল প্রভুপাদ কি বলছে আমরা একটু শুনি। কোর্স সম্পর্কে শিল প্রভুপাদের অভিব্যক্তি। রত্নবাহু প্রভু এটা একটু বড় করে পড়ুন তো। আমাদের কেবল শ্রী গুরুদেবের আদেশ পালন করতে হবে এবং বৈষ্ণবদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভবনের প্রচার করতে হবে। শ্রী গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং বৈষ্ণব উভয়েরই প্রতিনিধি। তাই শ্রী গুরুদেবের নির্দেশ পালন করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা হলে সর্বসিদ্ধি লাভ হবে। তাৎপর্য শ্রীমদ ভাগবতম 4th স্কন্ধ 23 অধ্যায় 7 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। তো এখন আমি আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে গুরু তত্ত্ব নিয়ে। আপনারা দুটো প্রশ্ন লিখুন,
সবাই খাতার মধ্যে লিখুন, কেউ বসে থাকবেন না, দুটো প্রশ্ন লিখুন, আপনারা সেই আনসারটা দিবেন। প্রথম প্রশ্ন লিখুন, আপনাদের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে গুরুদেব হচ্ছেন ভগবান। এক দিয়ে লিখুন গুরুদেব হচ্ছেন ভগবান। এবার দুই দিয়ে লিখুন গুরুদেব হচ্ছেন একজন সাধারণ মানুষ। কেউ আমার দিকে তাকিয়ে থাকবেন না, লিখুন, লিখতে বলছি। স্যার, লিখতে পারেন না এমন কেউ আছেন? যদি থাকেন তাহলে আপনি শুনুন মনে করে। ঠিক আছে, তাহলে আপনি শুনুন। হ্যাঁ, আশিস বাবু শুনুন। দীপা মাতাজি লিখতে পারেন? মাথা নাড়লে হবে। লিখতে পারেন? লিখতে পারলে লিখুন। বসে আছেন কোন সুখে? বসে থাকার সুযোগ নেই। আচ্ছা, সবাই আশা করি লিখেছেন। তো আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এটার মধ্যে কোনটি হবে? গুরুদেব হচ্ছেন ভগবান এটা হবে, নাকি গুরুদেব হচ্ছেন একজন সাধারণ মানুষ এটা হবে? হাত তুলবেন আপনারা, তারপর আমি জিজ্ঞেস করবো। যে নিয়ম নীতি আছে সেটা আমরা ফলো করি। আচ্ছা, রত্নবাহু বলতে চাইছি, বলুন পু, আপনি বলুন। ও দোনোটার মধ্যে একটাও সঠিক নয়। আচ্ছা, ও বলছে একটা সঠিক নেই, তাহলে আমি অন্যদের কাছ থেকে জিজ্ঞেস করি। পল্লবী মাতাজি বলুন কোনটা হবে? প্রভু এখানে একটাও হবে না, একটা হবে না? আচ্ছা, একটাও সঠিক উত্তর নয়। আচ্ছা, তাহলে লিটন প্রভু বলুন কোনটা হবে? প্রভু, গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি, ভগবান নন। আমি তো দুটো থেকে একটা করতে বলেছি, আপনি ওর প্রতিনিধি বলে দিন কেন ভুল করে? আমি যে প্রশ্ন করেছি সেই প্রশ্নের আনসার দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওর পিতা মাতাজি কি বলতে চাইছে দেখুন। এভাবে দুইটার মধ্যে একটাও সঠিক না। একটা সঠিক। তাহলে আপনাদের ইতিমধ্যে জানা হয়েছে যে গুরুদেব হচ্ছেন ভগবান, সেটা সঠিক না। কিন্তু অনেক জায়গায় আপনারা দেখবেন গুরুদেবকে ভগবানের আসনে বসিয়েছে, আছে না? আমরা দেখতে পাচ্ছি না? গুরুদেবকে ভগবানের মতোই পূজা করেন, দেখেন না? তো গুরুদেবকে এই ব্রহ্মরূপে আরাধনা করেন। গুরুদেবই হচ্ছেন একমাত্র ভগবান। এরকম আমরা আমাদের ভারতবর্ষে, বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে অজস্র সহকারে আছে। আপনারা যদি কুমিল্লার দিকে যান, আমরা একবার গ্রন্থ প্রচারে গিয়েছি, মানে গুরুদেবকে ভগবানের মতো আসনে বসিয়ে তাকে বিভিন্ন প্রকারের আমিষের পদ ভোজন করিয়ে, মানে কি ভোগ লাগানো হয়েছে। আবার সে আমিষের পদের মধ্যে তুলসীও দেওয়া হয়েছে, যেগুলো সব গুরুদেবের খাবার। তো আমরা তো দেখে পুরা মাথায় মাথায় নেই আমাদের পুরা, কারণ আমরা তো যে তত্ত্ব জেনে গেছি কি রে, এখানটা এরা কি করছে, কি ধর্ম পালন করছে। এভাবে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় আছে, এরকম ঘটনা চলছে প্রতিনিয়ত। গুরুদেবই হচ্ছেন ভগবান। আবার অনেকে কি করে, গুরুদেবকে তার নিজের মতো মানুষ বলে ধরে নিয়ে সাধারণ মানুষের মতো করে আচরণ করে। একবার আমি সীতাকুণ্ডে, একটা আমাদের বড় মেলা হয় শিব চতুর্দশী তিথির সময়, বুক ডিস্ট্রিবিউশন করতে গেছি। তো ওখানে গিয়ে দেখছি কি, গুরুদেবের কাঁধের উপর কাঁধের হাত, কার শিষ্যের কাঁধের উপর হাত দিয়ে গুরুদেব একসাথে বসে পানের বাটা নিয়ে, হ্যাঁ, তারা কি করছে একসাথে, যেমন ইচ্ছা যত ইচ্ছা তত করছে। এমনকি গুরুদেবে কি দেখছি কি, শিষ্য শিষ্যার প্রতি তার মানে কুদৃষ্টি গুলো আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সেটা দেখা যাচ্ছে কি, সেটা হচ্ছে একজন সাধারণ মানুষের মতো সে কি করছে, মানে আচরণ করছে। সে আসলে প্রকৃত গুরুদেব নয়। তো গুরুদেবকে তারা কি করছেন, সাধারণ মানুষ বানিয়ে ফেলেছেন। আর গুরুদেবও হচ্ছে সেরকম সাধারণ মানুষের মতো হয়ে গেছে। তো তার মানে আমরা এই দুইটা সিদ্ধান্ত থেকে আমরা একটাতেও উপনীত হতে পারছি না। তাহলে গুরুদেব তিনি ভগবান নন, কিন্তু গুরুদেব তিনি একজন সাধারণ মানুষও নন। এই দুটো কথাই ভুল। তাই আমাদের এখন বুঝতে হবে গুরুতত্ত্বটা কি। এখন আমরা গুরুতত্ত্বের আলোচনাতেই যাচ্ছি। তো আপনাদের এখানে মডিউলটা খুলতে বলবো, আপনার মডিউলটা দেখুন, যেখানে আলোচনা আছে গুরুতত্ত্ব। আপনার মডিউলটা দেখুন, গুরুতত্ত্ব। ভূমিকা, তত্ত্ব বর্ণনা। এখন আমরা গুরুতত্ত্ব এবং পরম্পরা সম্পর্কে কি করছি, প্রথমত এখন আলোচনা করছি। আপনারা আপনাদের বইয়ের মডিউলটা 11 পৃষ্ঠায় খুলুন। 11 পৃষ্ঠা ক্লাসে করুন। রত্নবাবু 11 পৃষ্ঠায় না? 11 পৃষ্ঠায় গুরুতত্ত্ব। হ্যাঁ, ঠিক আছে। তো গুরুতত্ত্ব সম্পর্কে কি করা আছে,
আলোচনা আছে। তো এই 11 পৃষ্ঠার আগে 9 পৃষ্ঠা খুলুন। 9 পৃষ্ঠার মধ্যে আপনারা দেখবেন যে গুরুতত্ত্ব ও পরম্পরা। 9 পৃষ্ঠা খুলুন, 9 পৃষ্ঠা দেখুন, গুরুতত্ত্ব ও পরম্পরার কথা এখানে কি করে আছে, আলোচনা আছে। তো তার আগে যে কথাগুলো আছে সেটা আমরা একটু করি একটু। আমি এই যে অংশটা দেখালাম এটা একটু পড়ুন, রত্নবাহু, এটা একটু পড়ুন। তো গুরুতত্ত্ব এবং পরম্পরা। বিভিন্ন শ্রেণীর গুরু এবং তাদের ভূমিকাগুলির ব্যাখ্যা করুন। আমাদের কেন জীবিত গুরুদেবকে গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে? ঋত্বিকবাদ দর্শনের খণ্ডন করে কিছু যুক্তি দেখান। আপনার উত্তরে যথোচিত শাস্ত্রীয় উদ্ধৃতি তুলে ধরুন। তো এখানে কিছু কাজ আপনাদেরকে করতে বলা হয়েছে, কিন্তু আপনারা করবেন কিভাবে? আপনারা বিষয়গুলো সম্পর্কে জানেন না, না জানলে আপনারা করবেন কিভাবে? এখন মুখ্য বিষয় হচ্ছে যে গুরুতত্ত্ব সম্পর্কে আলোচনা আমরা করছি। তো আমরা দুটো প্রশ্ন আপনাদেরকে করতে বললাম, আপনারা সিদ্ধান্ত নিতে হয়েছেন যে এই দুটো কোনোটা আনসার হবে না। তাহলে গুরুদেব ভগবান নন, তিনি ভগবান থেকে অভিন্ন, তিনি ভগবানের হচ্ছেন প্রতিনিধি। এটা হচ্ছে মূল আনসার। তিনি ভগবান হতে পারেন না। গুরুদেব কি নন? ভগবান নন, তিনি হচ্ছেন ভগবান থেকে অভিন্ন। প্রথম পয়েন্ট হচ্ছে গুরুদেব কি নন? ভগবান নন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তিনি ভগবান থেকে অভিন্ন, এবং তৃতীয় পয়েন্ট হচ্ছে তিনি ভগবানের প্রতিনিধি। তাহলে তিনি কিভাবে ভগবানের প্রতিনিধি হলেন? তিনি কিভাবে ভগবান থেকে অভিন্ন হলেন? এবং গুরুদেব তিনি কিভাবে ভগবান নন, সে বিষয়ে আমরা একটু আলোচনা করি। তো আমরা যারা কি আছি, বদ্ধজীবরা, আমরা বদ্ধজীবরা আমরা কি করি, যদি আমাদের ত্রুটি থাকার কারণে আমরা বিভিন্ন শব্দকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকি। আমরা ক দিয়ে ক বলতে আমরা সেটাকে ব বুঝি। ক দিয়ে আমরা কি করি, কখনো কন্যাকুমারী, কখনো কাশ্মীর, এই ধরনের কথাবার্তা আমরা বলি। তার মানে কেন বলছি আমরা? কারণ আমরা তথ্যটা ভালো মতো বুঝতে বুঝতে পারি না। বদ্ধ জীবের বদ্ধ দশার কারণে আমরা এই গুরুতত্ত্ব বিষয়টা ভালো মতো জানি না, বুঝতে পারি না। আমরা জল্পনা কল্পনা করতে থাকি, গুরুদেব হচ্ছেন একটা সাধারণ মানুষ, গুরুদেব হচ্ছেন একজন ভগবান, গুরুদেব হচ্ছেন অমুক, গুরুদেব হচ্ছে তমুক। এভাবে কি করি, মানসিক জল্পনা কল্পনাটা শুধু করছি। কেন করছি? কারণ আমাদের মধ্যে বদ্ধ অবস্থা রয়েছে বিধায় আমাদের ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা এবং কর্ণপাঠকের কারণে, এই চারটা ত্রুটির কারণে আমরা এই ধরনের ভুল করি। জীব কি করে? জীবের চারটা ত্রুটি আছে। কটা ত্রুটি? চারখানা ত্রুটি আছে। তো প্রথম ত্রুটি হচ্ছে, মানে এগুলো হচ্ছে প্রত্যক্ষ ত্রুটি। জীবের প্রত্যক্ষ ত্রুটি হচ্ছে চারখানা। আপনারা যাদের জানা নেই তারা লিখতে পারেন, নোট করতে পারেন। জীবের প্রত্যক্ষ ত্রুটি হচ্ছে চারখানা। জীব প্রকৃতপক্ষে ভুল করে। প্রথম বিষয় হচ্ছে কিভাবে ভুল করে। আসলে আমরা চোখ দিয়ে যা দেখি, কান দিয়ে যা শুনি, জিহ্বা দিয়ে যা গ্রহণ করি, ত্বক দিয়ে যা স্পর্শ করি, এগুলো হচ্ছে কি আমাদের ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা, ইন্দ্রিয়ের কারণে হয়। সীমাবদ্ধ ইন্দ্রিয়ের কারণে আমরা কি করি, যেমন আমি একটা যদি উদাহরণ দিই, চোখ দিয়ে আমরা কখন দেখতে পাই? চোখ দিয়ে আমরা 400 থেকে 700 মিলি মাইক্রনের মধ্যে হলে দেখতে পাই, না হলে দেখতে পাই না। কান দিয়ে কখন শুনতে পাই? যখন আমরা 20 থেকে 20,000 হর্জের মধ্যে যদি হয় তখন শুনতে পাই, না হলে শুনতে পাই না। জিহ্বা দিয়ে আমরা আস্বাদন করছি, কখনো টক, কখনো মিষ্টি। এটা একটা বিভ্রান্তিতে আমরা পড়ে যাই। যেমন আপনাকে প্রথমেই একটা পাতি লেবু খেতে দেওয়া হলো। কি লেবু খেতে দেওয়া হলো? পাতি মানে হচ্ছে ভাতের অন্যের সাথে যেটা মিক্স করে যেটা খাওয়া হয়, যেটা টক লেবু, সেটা আপনাকে খেতে দেওয়া হলো। তাহলে লেবুটা কি ধরনের? আপনারা আনসার দিবেন, প্রভু লেবুটা হচ্ছে টক। লেবুটা কেমন? টক। আচ্ছা, এবার আমি প্রশ্ন করছি, ওই পাতিলেবু খাওয়ার পরে যখন আপনাকে কমলা লেবু খেতে দেওয়া হলো, তখন আপনার কেমন মনে হবে? কোনটা মিষ্টি কোনটা টক? পাতিলেবুটা টক মনে হবে না? পাতিলেবুটা টক মনে হবে না? আর কমলা লেবুটা মিষ্টি মনে হবে। কমলা লেবুটা মিষ্টি মনে হবে। আচ্ছা, কমলা লেবু খাওয়ার পরে এবার আপনাকে একটু চিনি খেতে দেওয়া হলো। কি খেতে দেওয়া হলো? চিনি খেতে দেওয়া হলো। এবার আপনি কমলা লেবুটাকে কি বলবেন? মিষ্টি না টক? দেখি, লিটন প্রভু বলুন, কি বলবেন? মিষ্টি বলবেন না টক বলবেন? তো কমলা লেবু টক। তো একটু আগে বলবেন সেটা মিষ্টি, আবার এখন টক বলছেন কেন? কোন দুঃখে? কেন এটার আপনি টক বলছেন? এটার হ্যাঁ, এটার চেয়ে আরেকটু মিষ্টিটা পেয়ে গেছে এই জন্য।
ব্যাপার হচ্ছে আমাদের জিহ্বাটা হচ্ছে এরকম একটা লিমিটেশন আছে, মানে সীমাবদ্ধতা আছে। এরকম শুধু জিহ্বা সীমাবদ্ধতা আছে তাই নয়, এরকম আমাদের যে পাঁচখানা যে কি আছে, বাহ্য ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়গুলো সবগুলো হচ্ছে সীমাবদ্ধতা। সেজন্য আমরা এই সীমাবদ্ধ ইন্দ্রিয় দিয়ে যা দেখছি, যা শুনছি, যা কি করছি, আস্বাদন করছি, এগুলো কি হচ্ছে, আমাদের আমাদের ত্রুটি দেখা যাচ্ছে, ভুল দেখা যাচ্ছে। তো সেজন্য এই ইন্দ্রিয় সীমাবদ্ধতার কারণে আমরা কি করি, বলা হচ্ছে ভ্রম প্রমাদ বিপ্রলিপসা কর্ণপাটব। কর্ণপাটব শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয় সীমাবদ্ধতা। আর ইন্দ্রিয় সীমাবদ্ধতার কারণে মানুষ কি করে, ভুল করে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভুল করে। ইন্দ্রিয় সীমাবদ্ধতার কারণে মানুষ কি করে, ভুল করে। আর এই ভুলটা যখন হয়ে যাবে তখন এই ভুলটাকে ঢেকে রাখার জন্য মানুষ প্রতারণা করে। কি করে মানুষ প্রতারণা করে। তো মানুষ এই ইন্দ্রিয় সীমাবদ্ধতার জন্য কি করে, ভুল করে, তাই না করবো। এখানে এর আগের পয়েন্টে লিখুন, মানুষ ইন্দ্রিয় সীমাবদ্ধতার কারণে মানুষ কি করে, মোহগ্রস্ত হয়। কি হয়, প্রথমে মোহিত হয়ে যায়। যে কোনো বস্তু দেখলে সেখানে কি হয়ে যায়, মোহিত হয়ে যায়। মোহিত যখন হয়ে যায়, সে বস্তু যখন প্রাপ্ত হয়, প্রাপ্ত হওয়ার পর বলছে হায় হায়, মোহ বস্তুর কারণে আমি কি করলাম, এই মোহ বস্তুটাকে, মানে প্রাপ্ত হওয়ার পর আমি নিজে কি হয়েছে, প্রতারিত হয়ে গেছি। তখন সেটা কি করছি, আমি ভুল ভুল করেছি। আর এই ভুলটাকে ঢাকার জন্য মানুষ প্রতারিত, একটা একটার সাথে ওতপ্রোত। প্রথমে হচ্ছে ইন্দ্রিয় সীমাবদ্ধতার কারণে মানুষ কি হয়, মোহিত হয়। মোহিত হওয়ার কারণে মানুষ কি করে, মানুষ ভুল করে। আর ভুলটাকে ঢাকার জন্য মানুষ প্রতারণা করে। একটা একটার সাথে ওতপ্রোত ভাবে জড়িত। তো আমরা বদ্ধজীবরা এভাবে গুরুদেবকে চিনতে ভুল করছি, কারণ আমাদের জড়শক্তির দ্বারা আমরা চিনতে পারছি না। আমাদের জড় জ্ঞানের দ্বারা আমরা ভগবানকে জানতে, গুরুদেবকে জানতে পারছি না, গুরুতত্ত্ব কি সেটা জানতে পারছি না। এটা কেন? প্রত্যক্ষ কারণ হচ্ছে এই চারটা: ভ্রম প্রমাদ বিপ্রলিপসা এবং কর্ণপাটব। আর আরেকটা কি করছি আমরা, যে জ্ঞান যে জ্ঞান গ্রহণ করছি, জ্ঞান লাভে তিনখানা পদ্ধতি আছে, পন্থা আছে। একটা হচ্ছে কি, প্রত্যক্ষভাবে জ্ঞান লাভ করা। এই প্রত্যক্ষভাবে জ্ঞান লাভ করতে গিয়ে আমরা এই চারটা ত্রুটি বা সমস্যা পাচ্ছি। আরেকটা হচ্ছে অনুমানের মাধ্যমে জ্ঞান লাভ করা। মানে অনুমান তো অনুমানই, অনুমান কি যেমন ইচ্ছে তেমন কি করছি, আমরা বিচার বিবেচনা করেই গুরু গ্রহণ করছি। না না, এই গুরুদেব থেকে দীক্ষা নিচ্ছে সবাই, না না, আমার এখন যেতে হবে গুরুদেবকে দীক্ষা নিতে হবে। ওই গুরুকে আমরা কি করছি, সঠিক বলে মনে করছি। কিন্তু যখন তার কাছে, তার সাথে যখন মিলছি, তার আচার আচরণ যখন দেখতে পাচ্ছি, তখন গিয়ে আমরা বিভ্রান্তি পাচ্ছি। কেন? কারণ জীবের প্রকৃত জ্ঞান নেই। আর এই প্রকৃত জ্ঞানের যে শিক্ষা, সে সেটা পাবে কোথা থেকে? এই দুইটা থেকে প্রাপ্ত হতে পারবে না। প্রত্যক্ষ জ্ঞানের দ্বারা পাবে না, অনুমান জ্ঞানের দ্বারা পাবে না। তাহলে তার থেকে কি করতে হবে? তাকে শব্দ জ্ঞানের দ্বারা আশ্রয় নিতে হবে। শব্দ জ্ঞান শব্দের অর্থ হচ্ছে তাকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে শুনতে হবে। যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে শোনা মানে কি? অর্থাৎ তাকে গুরু পরম্পরা, অর্থাৎ ভগবান কৃষ্ণের থেকে প্রকৃত তত্ত্ব জানতে হবে। ভগবান কৃষ্ণ থেকে কি করতে হবে? প্রকৃত তত্ত্ব জানতে হবে। তো ভগবান কৃষ্ণ থেকে প্রকৃত তত্ত্ব যদি জানতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই গুরু পরম্পরার যে পরম্পরা এসছে কি কোথা থেকে, সে পরম্পরা সম্পর্কে আমার জানতে হবে। সেজন্য সহজ কথায় হচ্ছে, গুরুদেব হচ্ছেন কি নন, তিনি ভগবান নন, তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি। তিনি ভগবান থেকে অভিন্ন। এই তিনটা পয়েন্ট আমরা মনে রাখবো। গুরুদেব ভগবান নন, তিনি ভগবান থেকে অভিন্ন, তিনি ভগবানের প্রতিনিধি। এই তিনটা পয়েন্ট আমরা মনে রাখবো। তো ভগবানের প্রতিনিধি মানে তিনি পরম্পরা ধারায় আছেন, তিনি পরম্পরায় যুক্ত রয়েছেন। তো সেজন্য একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে পারি। যেমন একটা দেশের প্রধানমন্ত্রী, এখন আপনাদের দেশের প্রধানমন্ত্রী মনে করুন আপনাদের এলাকায় আসবে, এই কথা আপনারা শুনতে পেয়েছেন। এখন শুনতে পেয়ে আপনারা, বিভিন্ন রকমের আয়োজন এখন চলছে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার জন্য। বিভিন্ন রকমের ফুলের গালিচা তৈরি করলেন, বিভিন্ন সিকিউরিটি তৈরি করলেন, কত বিশাল আয়োজন। এখন হঠাৎ করে কি হলো, সব আয়োজন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর, মানে আপনার আসার 2 ঘন্টা আগে খবর পাওয়া গেল প্রধানমন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে গেছে। এর আগের দিন কোনো একটা প্রোগ্রামে খাওয়া দাওয়া করেছে, হয়তো এলোমেলো হয়ে গেছে খাওয়া দাওয়া, এখন তার পেট খারাপ করেছে, এখন সে আর আসতে পারবে না। এখন আপনারা সবাই এত আয়োজন করলেন, এত টাকা পয়সা খরচা করলেন, এখন আপনারা কি করবেন? পরিস্থিতি কেমন হবে? এখন আপনাদের মন খারাপ হয়ে যাবে না? প্রধানমন্ত্রী আসবে না, কিন্তু তিনি তার প্রতিনিধিকে পাঠাবে। প্রধানমন্ত্রী আসবে না, তিনি তার প্রতিনিধিকে পাঠাবে।
তো প্রতিনিধিকে পাঠাওয়া মানে, এখন আপনারা বলছেন না প্রধানমন্ত্রী না আসলে প্রতিনিধি পাঠালে হবে না, এখন আপনারা সব ভাঙচুর করে অবস্থা খুব খারাপ করে ফেললেন। প্রধানমন্ত্রী আসেনি কেন, আপনারা হই হুল্লোড় লাগিয়ে দিয়েছেন। তো এটা কি সঠিক পন্থা হবে যে ভাঙচুর করে সব হই হুল্লোড় করে এত কোটি কোটি টাকার জিনিসপত্র সব ভাঙলেন, হই হুল্লোড় করলেন, এটা কি সঠিক পন্থা হবে? তাহলে কি হবে? তারপর সেই প্রধানমন্ত্রীর প্রতিনিধি আসলেন, এসে এখন দেখতে পাচ্ছেন সেই মঞ্চের মধ্যে একজন ব্যক্তিও নেই, সব পুরো শূন্য মাঠ হয়ে গেছে। এবং সেই মন্ত্রী এসে তিনি সে মনে করুন হোম মিনিস্ট্রি এসে তিনি দেখতে পেলেন কেউ নেই, সব ভাঙচুর করে সবাই পালিয়ে গেছে। তখন তিনি সে প্রধানমন্ত্রীকে গিয়ে এই নিউজটা দিবেন, আপনি না থাকার দরুন এই পরিস্থিতি হয়ে গেছে ওই এলাকার, এবার বলুন আপনি এবার তাদের জন্য কি করবেন। তিনি কি সে তার বার্তাটা কি দিবেন না? অবশ্যই তিনি তার অ্যাজ ইট ইজ বার্তাটা দিবেন। তো এই নীতির দ্বারা আপনারা কি বুঝতে পারছেন, কি ভালো দিক কি হতো আর কি মন্দ দিক হয়েছে? এই দুইটা দিকের কথা আপনারা বলবেন, হাত তুলুন, হাত তুলে বলতে পারেন, কে বলতে চান? প্রশ্নটা যদি আবার একটু বলতেন। প্রশ্নটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যে আসতে পারেনি, তার প্রতিনিধিকে পাঠিয়েছে। যদি প্রধানমন্ত্রী আহ আসতে পারেনি, এই মন্ত্রীকে পাঠিয়েছে, এই মন্ত্রীকে যদি তারা পজিটিভলি গ্রহণ করতো তাহলে কি উপকার তারা পেত, আর যার নেগেটিভলি তারা গ্রহণ করার ফলে তাদের কি ক্ষতি হয়েছে এবং প্রধানমন্ত্রীর দৃষ্টিকোণ কেমন থাকে, এই কথা। হ্যাঁ রত্নবাবু বলুন। হরে কৃষ্ণ প্রভু, যেহেতু প্রধানমন্ত্রী আসতে পারেনি, প্রতিনিধি পাঠিয়েছে। প্রতিনিধির মুখ থেকে আমরা প্রধানমন্ত্রীর যে আমাদের উদ্দেশ্যে কি উপদেশ নির্দেশ বা আমাদের জন্য ওনার কি ইচ্ছা, এটা আমরা বুঝতে পারতাম। আর যেহেতু আমরা ভাঙচুর করেছি, সেজন্য যিনি এখন বর্তমানে প্রতিনিধি হয়ে এসেছেন, তিনি আমাদের যে প্রধানমন্ত্রীকে গিয়ে আমাদের বিরুদ্ধে যে কথাটা বলবেন, সেটার কারণে প্রধানমন্ত্রীর আমাদের পক্ষে একটা নেগেটিভ উপস্থাপন হবে, প্রতিক্রিয়া। মানে আমরা খারাপ প্রতিক্রিয়া, সেটা বুঝতে পারবে যে না, আসলে এরা ভালো মানুষ নয়। আচ্ছা, ধন্যবাদ প্রভু। আচ্ছা প্রভু, যে কথাগুলো বলেছে এগুলোর সাথে কি অন্যরা একমত? প্রশ্ন যা বলেছে না, আপনাদের নতুন কোনো মত আছে? একমত থাকলে আপনার হাত নামিয়ে দিন। লিটন প্রভু, আপনার কি মত আছে বলুন। আচ্ছা সবাই একমত, ওকে ধন্যবাদ। কারণ আমরা আমাদের আলোচনায় এগিয়ে যেতে হবে। তার মানে আমরা বুঝতে পারছি যদি প্রধানমন্ত্রী তিনি তার প্রতিনিধিকে পাঠিয়েছেন, মানে তিনি যা বার্তা দিবেন সেম বার্তায় তিনি দিবেন, তিনি তার নিজের মতো কোনো বার্তা দিবেন না। ঠিক তেমনি আমরা যে গুরু পরম্পরার ধারায় যদি কোনো গুরুদেবের প্রতিনিধিকে যদি প্রাপ্ত হয়, তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধিত্ব করছেন। তিনি কার প্রতিনিধিত্ব করছেন? তিনি ভগবানের প্রতিনিধিত্ব করছেন। তাই একইভাবে গুরুদেব ভগবান নন, তিনি ভগবানের প্রতিনিধি। তিনি প্রধানমন্ত্রী নন, কিন্তু প্রধানমন্ত্রীর তিনি কি প্রতিনিধিত্ব করছেন? তিনি একই কথা তিনি জানাবেন, ভগবানের কথাই তিনি আমাদেরকে মেসেজটা জানাবেন। সেজন্য আমরা এখন দেখব এই গুরুতত্ত্ব সম্পর্কে খুব সুন্দর শিক্ষা এখানে দিচ্ছে। আপনার বই খুলে দেখুন যে প্রকৃতপক্ষে গুরুদেব কেমন হবেন, তিনি কে, সে কথা এখানে আলোচনা হচ্ছে। গুরুতত্ত্ব আপনারা আপনাদের বইয়ে 11 পৃষ্ঠার পরে 12 পৃষ্ঠায় যান, গিয়ে দেখুন শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে গুরুতত্ত্ব সম্পর্কে সুন্দর একটি শ্লোক দিয়ে চৈতন্য চরিতামৃতের আদি লীলা প্রথম অধ্যায়ে 4 নম্বর শ্লোকে বলছেন। কি বলছে? গুরু কৃষ্ণ রূপে হন শাস্ত্রেরও প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। অনুবাদটা পড়ুন একজন, অর্পিতা মাতাজি পড়ুন। তবু একটু জুম করেন, এটা একটু বড় করেন। দেখা যাচ্ছে? হ্যাঁ প্রভু। সমস্ত শাস্ত্রের সমস্ত শাস্ত্রের প্রমাণ ও সিদ্ধান্ত অনুসারে শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। গুরুরূপে শ্রীকৃষ্ণ তার ভক্তদের কৃপাপূর্বক উদ্ধার করেন। শ্রী শ্রী গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক ঠিক পরমেশ্বর ভগবানের সাথে তার সম্পর্কের মতো। শ্রী গুরুদেব সর্বদাই মনে করেন যে তিনি পরমেশ্বর ভগবানের এক অতি দীন সেবক। কিন্তু শিষ্যের কর্তব্য হচ্ছে তাকে সর্বদাই ভগবানের প্রতিনিধিরূপে দর্শন করা। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো এখানটাই বলা হচ্ছে সমস্ত শাস্ত্রের প্রমাণ সিদ্ধান্ত অনুসারে শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণের অভিন্ন।
গুরুরূপে শ্রীকৃষ্ণ তার ভক্তদের কৃপাপূর্বক উদ্ধার করেন। গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক ঠিক পরমেশ্বর ভগবানের সাথে তার সম্পর্কের মতো। গুরুদেবে গুরুদেব সর্বদাই মনে করেন যে তিনি পরমেশ্বর ভগবানের এক অতি দীন সেবক। কিন্তু অনেক গুরুদেব আছেন, তারা নিজেদেরকে ভগবান বলে মনে করেন এবং মনে করে তারা জগতে প্রচার করেন। তাহলে সেটা কি সঠিক? আপনারা কি মনে করেন সেটা কি সঠিক? সেটা যথার্থ নয়, সেটা যথার্থ নয়। তো এখানে তিনি সবসময় কি করবেন, তিনি নিজেকে অতি দীনহীন মনে করবেন। আমার মতো পতিত আর কেউ নেই, আমার মতো এই জগতে পতিত আর কেউ নেই। পতিত পাবন হচ্ছেন ভগবান, আমি ভগবানের দাসত্ব করছি। এটা হচ্ছে গুরুদেবের মনোভাব। আর শিষ্যের মনোভাব হবে কিরকম? তিনি সবসময় বুঝবেন যে মানে এই গুরুদেব তিনি স্বয়ং ভগবানের প্রতিনিধি করছেন, তাকে সেজন্য ভগবানের মতোই সম্মান করা আমারও দরকার। স্বয়ং ভগবানের সাথে তিনি কি করছেন সবসময়, তিনি তার সবসময় নিকটবর্তী ভগবানের গুণ রূপ লীলা আস্বাদন করছেন। এই জন্য আমরা মঙ্গল আরতিতে একটা শ্লোক গাই যে সর্বতুষ্য লজ্জ প্রিয় চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ সাধন্য তৃপ্তান হরি ভক্ত সঙ্গান তৈব তৃপ্তিং ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। তিনি ভগবানের সমস্ত মানে কি চর্বচস্য লেজ্জ এবং পেয় চারোটা স্বাদে তিনি আস্বাদন করছেন ভগবানের, এবং তিনি সমস্ত কিছু ভগবানের নিকটজন হিসেবে তিনি রয়েছেন। সেই সে পরম গুরুদেবকে আমি কি করি, আমি আমার শাশ্বত প্রণতি নিবেদন করি। সেজন্য আমরা এই শ্লোক থেকে ভগবানের মতো সম্মান করব, কিন্তু তিনি ভগবান নন সেটা আমরা আমাদের অন্তরে রাখবো। যেমন আমরা বিভিন্ন রকম তত্ত্বের কথা শুনি, বিষ্ণু তত্ত্ব শিব তত্ত্ব সম্পর্কে আমরা জানি, কিন্তু গুরুদেব কিন্তু কি নন, এ ধরনের বিষ্ণু তত্ত্ব বা শিব তত্ত্ব নন, তিনি হচ্ছেন জীব তত্ত্ব। জীব তত্ত্ব হলো তিনি, কিন্তু তাকে আমরা আবার সাধারণ মানুষ বলে জ্ঞান করব না। তিনি জীব তত্ত্ব ঠিক আছে, কিন্তু তাকে আমরা সাধারণ মানুষ বলে জ্ঞান করব না। এই সম্পর্কে আমি আপনাদেরকে আহ একটা বিষয় অনুরোধ করবো। এখানে কিছু এক্সাম্পল আছে, আপনার বইতে সেই এক্সাম্পল গুলো আপনার পড়বেন। আপনার বইয়ে দেখুন, বইয়ে কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন যদি কেউ তার আধ্যাত্মিক গুরুদেবকে সাধারণ মানুষ বলে মনে করে, তাহলে তার সর্বনাশ অবিনিবার্য। এ সম্পর্কে শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধে 15 অধ্যায়ে 26 নম্বর শ্লোকের তাৎপর্য প্রপাত বলছেন। কি বলছেন? শ্রী গুরুদেবকে ভগবানের মতে শ্রদ্ধা করার উপদেশ করা হচ্ছে। সাক্ষাৎ দরিদ্রেন সমস্ত শাস্ত্রই, সমস্ত শাস্ত্রে সেই নির্দেশ দেওয়া হচ্ছে। আচার্য মাম বিজানিয়া, একাদশ স্কন্ধে 17 অধ্যায়ে 27 নম্বর শ্লোকে সে কথা বলছে। আচার্যকে ভগবানেরই সমান বলে মনে করা উচিত। এই সমস্ত উপদেশ সত্ত্বেও কেউ যদি শ্রী গুরুদেবকে একজন সাধারণ মানুষ হিসেবে মনে করে, তাহলে তার সর্বনাশ অবশ্যম্ভাবী। আমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে, গুরুদেবকে যেন আমরা কখনো সাধারণ মানুষ বলে ধারণ করে না নিই। তো এখানে একটা উদাহরণ দিয়েছে, দেখুন গুরুদেবকে ডাক পিয়নের সাথে তুলনা করা হচ্ছে। একজন যখন কেউ তার নিখুঁত কাজ তার কাজ নিখুঁতভাবে সম্পাদন করেন, তখন তিনি নিজেও নিখুঁত হন। একজন ডাক পিয়ন যদি আমাদেরকে 100 টাকা দিয়ে যায়, আমরা তো কখনো মনে করি না যে ডাক পিয়ন আমাদেরকে 100 টাকা দিয়ে গেছেন। সেই টাকাটা হয়তো কোনো বন্ধু পাঠিয়েছেন, আর ডাক পিয়ন সেই টাকাটা কোনো যোগ বিয়োগ না করে অক্ষত অবস্থায় আমার কাছে পৌঁছে দিয়েছেন। এটাই ডাক পিয়নের দক্ষতা, যে সে অক্ষত অবস্থায় ঠিক যেমনটি আমার বন্ধু পাঠিয়েছিল, ঠিক তেমনি আমার বন্ধু হয়ে আমার কাছে 100 টাকা পৌঁছে দিয়েছেন। এটাই তার সম্পূর্ণতা। একজন ডাক পিয়ন হিসেবে সে হয়তো অনেকভাবে সম্পূর্ণ নন, তবে নিজের কাজটা যেহেতু তিনি নিখুঁত ভাবে করেন, তাই তিনি হচ্ছেন নিজেও নিখুঁত। তো এখানে আমি এখন আপনাদেরকে কিছু আহ বিষয় আলোচনা করবো, কিছু তথ্য আপনাদেরকে আমি আলোচনা করব। তো গুরুদেব তিনি ভগবান, তিনি ভগবানের প্রতিনিধি। ভগবান যা বলেন তিনি অ্যাজ ইট ইজ সেটা বলেন। কখনো গুরুদেব নিজেকে ভগবান বলে মনে করেন না এবং নিজেকে ভগবান বলেন না। তো আমরা এই গুরুদেব তাহলে কিভাবে পাবো, গুরুদেবকে আমরা কিভাবে বিবেচনা করব, তিনি কেমন ভাবে হতে পারেন? ঠিক আছে, তো এরকম আমরা দুই ধরনের কি দেখতে পারি, আমরা জীব দেখতে পাই। একটা হচ্ছে আহ মুক্ত জীব, আর একটা হচ্ছে বদ্ধ জীব। তো মুক্ত জীব এবং বদ্ধ জীবের মধ্যে কি পার্থক্য? বদ্ধ জীবটা কি করি আমরা সবসময় এই জড় জগতে
বিভিন্ন রকম ভোগ বাসনায় আমরা সবসময় ব্যস্ত থাকি, বদ্ধজীব। তো এই বদ্ধজীব এবং মুক্তজীবের মধ্যে, মুক্তজীবের পার্থক্য হচ্ছে তারা এই জড়জগতের কোনো না কোনো বন্ধনের মধ্যে দ্বারা তারা কি হন না, আবদ্ধ হন না। যেমন এখানে প্রভুপাদ বলছেন, দেখুন আপনারা, আহ জনার্দনের কাছে পত্র, নিউ ইয়র্ক, 26 এপ্রিল 1968 সাল। যে ব্যক্তি একটু কম গুণসম্পন্ন বা মুক্ত পুরুষ হতে পারেনি, তারা গুরু হিসেবে কাজ করতে পারেন। ভক্তিবিনোদ ঠাকুরের উক্তিগুলি শাস্ত্রীয় সিদ্ধান্তের মতো সঠিক, কারণ তিনি একজন মুক্ত পুরুষ। সাধারণত শ্রী গুরুদেবের গুরুদেব ভগবানের এরকম নিত্য পার্শ্বদের মাঝ থেকে আসেন। আবার যারা এরকম মুক্ত পুরুষদের নীতি বা আদর্শ মেনে চলেন, তারা ঠিক সেই আগের দলের ব্যক্তিত্বদের মতো যথার্থ। একজন মুক্ত পুরুষ ও আচার্য কোনো ধরনের ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে। কিন্তু এরকম অনেক ব্যক্তিত্ব রয়েছেন যারা একটু কম গুণসম্পন্ন বা মুক্ত পুরুষ নন, তবু গুরু পরম্পরার ধারা পদ্ধতিকে কঠোরভাবে মেনে তারা গুরু বা আচার্য হিসেবে কর্তব্য পালন করেন। এই বিষয়টি আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলবো, এই জগতে দুই ধরনের কি আছে, মানে আপনার সাধক আছেন। একটা হচ্ছে সাধক যারা সাধনা করেন, তারা মায়ার মধ্যে সংগ্রাম করে, তারা কি করেন, তারা সাধনার দ্বারা নিজেকে সাধন সিদ্ধ করে তোলেন। আবার কিছু ভক্ত আছে বা কিছু এরকম এই জগতে জীব আছে যারা হচ্ছে নিত্য সিদ্ধ। একটা হচ্ছে সাধন সিদ্ধ, একটা হচ্ছে নিত্য সিদ্ধ। তো সাধন সিদ্ধ সে কি করে, নিজেকে এই জড়জগতের মায়ার মধ্যে সংগ্রাম করে নিজে সাধনা করে 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 তিনি সিদ্ধি লাভ করেন। তাদেরকে বলা হয় সাধন সিদ্ধ। তো আপনারা লিখতে পারেন, সাধক মানে কি, সিদ্ধ মানে কি। আপনারা লিখুন সাধক সমান, লিখুন সাধক সমান যিনি সাধনা করছেন, এখনো মায়ার মধ্যে সংগ্রাম করছেন। তারপর লিখুন সিদ্ধ, সিদ্ধ সমান যিনি মায়ামুক্ত হয়েছেন, যিনি মায়ামুক্ত হয়েছেন। আবার লিখুন সাধক সমান সাধনা করছেন, এখনো মায়ার মধ্যে সংগ্রাম করছেন। আর সিদ্ধ মানে যিনি কি হয়েছেন, মায়ামুক্ত হয়েছেন। সিদ্ধ সমান যিনি মায়ামুক্ত হয়েছেন। এবার সিদ্ধের নিচে লিখুন দুই প্রকারের সিদ্ধি আছে। একটা হচ্ছে কি সাধন সিদ্ধ, আর একটা হচ্ছে নিত্য সিদ্ধ। সাধন সিদ্ধ মানে তিনি কি করছেন, ওই যে সাধনা করার মাধ্যমে, সাধন তপস্যা করার মাধ্যমে তিনি কি হচ্ছেন, সিদ্ধ হয়েছেন, তাকে বলা হয় সাধন সিদ্ধ। আর নিত্য সিদ্ধ মানে তিনি এই জড় জগতের কোন প্রকারের মানে কিসের দ্বারা, মানে সাধনা তপস্যা কিছুর দরকার নেই তার। তিনি স্বয়ং ভগবান থেকে সরাসরি, তিনি ভগবানের ধাম থেকে সরাসরি এসেছেন, তিনি সরাসরি ভগবত ধাম থেকে এসেছেন। হ্যাঁ, যেমন শিল প্রভুপাদ বলছেন, এরকম নিত্য মুক্ত পুরুষ হিসেবে আমরা দেখতে পাই সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর উদাহরণ দিচ্ছেন। নিত্য মুক্ত পুরুষ তিনি সপ্তম গোস্বামী। হ্যাঁ, ভক্তি বিনোদ ঠাকুর তিনি তার জীবনীতে এরকম প্রণালী দেখিয়ে গেছেন, নিত্য সিদ্ধের কথা বলছেন। বলতে গিয়ে প্রভুপাদ একবার বলছিলেন যে, প্রভুপাদ বলছেন নিত্য পুরুষ গুরু রূপে আমরা ভক্তি বিনোদ ঠাকুরকেও জানতে পারি।